এহসান মেহিনুরের কথায় তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, শোনো, এখন এত নাটক না করে চলে এসো। এই সময়ে তোমার বেশি জেদ করা উচিত নয়। আমার বাচ্চার আম্মা, তাড়াতাড়ি আমার বুকে চলে আসো। তখন মেহেরাজ বলে উঠল, পাগল ভেবেছ? 2 দিন হলো না বিয়ে করেছ, আর বাচ্চা আসবে কোথা থেকে? এহসান মেহেরাজের কথা শুনে মুচকি হেসে বলল, বাবা মেহেরাজ, তোমার বোনের বাচ্চার বাপের পুরুষত্ব একটু বেশি ফাস্ট, বুঝলে তুমি? এহসানের এমন কথায় মেহিনুরের কান গলে যাচ্ছে। ছি, এতটা নির্লজ্জ এই পুরুষ এহসান। আর কিছু বলতে যাবে তখনই মেহিনুর নিজের 2 হাত কান দিয়ে চেপে ধরে চিৎকার করে উঠল, ছি ছি, বন্ধ করুন, বন্ধ করুন, এমন নির্লজ্জ কথাবার্তা বন্ধ করুন। মেহিনুরকে মেহরুব নিজের বাঁ হাত দিয়ে বুকে আগলে ধরে কাট কাট গলায় বলে, বাচ্চা হলে হোক, আমার বোন আমাদের সাথেই থাকবে। এহসান অবাক হয়ে বিকৃত গলায় বলল, বাচ্চার বাপ আমি, বাচ্চা আমার, বাচ্চার মাও আমার, আর ওরা থাকবে কিনা তোদের আওতায়? এ কেমন যুক্তি শোনালি বাবা মেহরুব? তুই আমায়। মেহিনুর এহসানের এমন মিথ্যা নির্লজ্জ কথা শুনে দাঁত চেপে বলে, যাব না আমি আপনার সাথে, যাব না তো যাব না। মেহিনুরের এমন তেড়া কথা শুনে এহসানের চোখ রাগে জ্বলে উঠল। এক ঝটকায় পাঞ্জাবির ভেতর থেকে পিস্তল বের করে সে মেহেরাজের মাথার দিকে সোজা তাক করে। এমন পরিস্থিতি দেখে মেহিনুর চিৎকার করতে গিয়েও আতঙ্কের শব্দ বের করতে পারল না। তখনই এহসান পিস্তলের ট্রিগারে আঙুল রেখে মেহিনুরের দিকে তাকিয়ে হেসে বলে, চালিয়ে দেই। তারপর কিছুক্ষণ চুপ থেকে আরো গভীর এক হাসি দিয়ে বলে, যদি এখন না আসিস আমার বুকে, তাহলে তোর ভাইদের রক্ত দিয়ে গোসল করাবো আমি এহসান তোকে। এহসানের কথায় মেহিনুর দিশেহারা হয়ে কাঁদো কাঁদো গলায় মিনতি সুরে বলে, ভাইজানদের কিছু করবেন না দয়া করে। কিন্তু মেহিনুর বাক্য শেষ করার আগেই মেহরুব নিজের পিস্তল বের করে এহসানের দিকে তাক করে। দাঁত চেপে বলে, আমার বোনকে ত্যাগ করে দে এহসান, না হলে তোর রক্তে গোসল করাবো আমি মেহরুব। এহসান অট্টহাসিতে ফেটে পড়ে বলে, বাহ, গুলি খাওয়ার খুব শখ বুঝি? তাহলে পেছনে একবার তাকিয়ে দেখ বাবা। এহসানের এমন কথায় মেহরুব আর মেহিনুর একসঙ্গে পেছনে তাকায়। সঙ্গে সঙ্গে মেহিনুরের নিঃশ্বাস আটকে আসে। 3জন কালো পোশাক পরিহিত নারী দেহরক্ষী স্নাইপার রাইফেল তাক করে রেখেছে তার 2 ভাইয়ের দিকে। আল্লাহ, এখন কি হবে? যদি ওরা গুলি চালিয়ে দেয়? না, এমনটা হতে দেওয়া যাবে না। মেহিনুর আর দেরি না করে এক ঝটকায় এহসানের কাছে চলে আসে। কাপা গলায় মিনতি করতে থাকে, সব সরান, আমি যাচ্ছি, দয়া করে পিস্তল নামান। এহসান মুচকি হেসে পিস্তল পকেটে রেখে দিল। মেহরুব হেরে গিয়ে দীর্ঘশ্বাস ফেলল আর পিস্তল নামিয়ে নিল। এতক্ষণ চুপ থাকা মেহেরাজ তখন বলে ওঠে, আমার মেহিনুর কোথাও যাবে না। মেহিনুর, তুই ফিরে আয়। কিন্তু এহসানুর কথায় কর্ণপাত করল না। এক ঝটকায় মেহিনুরকে কোলে তুলে নিল এবং গম্ভীর কণ্ঠে বলল, আমার মৃত্যুর আগ অবধি এই নারী থাকবে শুধু আমার অধীনে। এই নারী গেঁথে রয়েছে এই এহসান তালুকদারের আত্মার আগলে। এহসান ওদের এমন হুমকি দিয়ে মেহিনুরকে বুকে চেপে ধরে হাঁটতে শুরু করে। আর মেহিনুর একবার 2বার করে অনেক কষ্টে এহসানের বুক থেকে উঁকি দিয়ে পেছন ফিরে তাকায় তার ভাইজানদের পানে। বুকটা ছিঁড়ে যাচ্ছে, কিন্তু আফসোস কিছুই করতে পারছে না। তার 2 ভাই স্থবির হয়ে দাঁড়িয়ে আছে, চোখে নীরব কষ্ট। করিডোর পেরিয়ে এহসান ওকে নিচু গলায় বলল, মুখের উপর নিকাব টেনে নে। মেহিনুর ক্ষীণস্বরে বলে, নিকাব ওখানে কোথাও পড়ে গেছে। এহসান দীর্ঘশ্বাস ফেলে বলল, তাহলে আমার গলায় মুখ গুজে মুখ লুকিয়ে নে, এখানে অনেক হারাম পুরুষ আছে। মেহিনুরের ভেতরটা মোচড় দিয়ে উঠল। এই পুরুষের বুকেই তাকে মুখ লুকাতে হলো, তাও এই মুহূর্তে। কিন্তু এখন তো কিছুই করার নেই। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে এহসানের গলা জড়িয়ে ধরল
এবং নিজের মুখ গুজে দিল এহসানের উষ্ণ ঘাড়ে। এহসান চোখ বন্ধ করে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইল, যেন নিজের নারীর উষ্ণতা অনুভব করতে পারে। তারপর ধীর পায়ে সামনের দিকে হাঁটতে শুরু করলো। এদিকে মেহিনুর আতঙ্কে ক্ষোভে ঘৃণায় কুঁকড়ে উঠছে, অথচ এর মাঝেও এহসানের শরীর থেকে বেরোনো অদ্ভুত মাতাল করা গন্ধ তার মনে অস্থিরতা ছড়িয়ে দিচ্ছে। এই গন্ধ পাগল করে দিচ্ছে তাকে। এহসানের গলায় মুখ লুকিয়ে থাকে মেহিনুর, আর এহসান ইচ্ছে করেই ধীর পায়ে এগিয়ে যায়, যেন এই উষ্ণতা ধরে রাখতে পারে আরও কিছুক্ষণ। তার শক্ত বাহুতে আবদ্ধ মেহিনুর দুঃসহ পরিস্থিতির ভারে জর্জরিত, তবুও বাধ্য হয়েই পড়ে আছে তার বুকে। সময়ের মতো পত ফুরিয়ে আসে। এহসানের নিজের নারীর উষ্ণতা পাওয়ার মুহূর্ত শেষ হয়ে যায়। ঠিক তেমনই মেহিনুরের সামান্যতম স্বস্তির সময়ও শেষ হয়। এহসান অতি যত্নে মেহিনুরকে গাড়ির ভেতরে বসিয়ে দরজা আটকে দেয়। তারপর ধীরে ধীরে নিজেও উঠে বসে পাশে। গাড়ির ইঞ্জিন চালু হওয়ার শব্দ কানে আসতেই এক পলক মেহিনুরের দিকে তাকায় এহসান। তার পাশে বসে থাকা মেহিনুর নিস্তব্ধ অনড়, চোখের দৃষ্টি গাড়ির সামনে স্থির হয়ে আছে, যেন হারিয়ে গেছে অন্য কোথাও। হয়তো তার ফেলে আসা আপনজনদের কাছে, হয়তো এক অনিশ্চিত ভবিষ্যতের গভীরে। গাড়ি স্টার্ট দিতেই এহসান মৃদু হেসে বলে, আজ যেই কাণ্ড ঘটিয়েছিস, এরপর আর আমায় কিছু বলিস, আর কিছু চাস আমার কাছে, তখন দেখবি কি করি আমি তোর। মেহিনুর দাঁত চেপে এহসানের দিকে তাকিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে, আপনার মতো মানুষের কাছ থেকে আমি কোনোদিন কিছু চাইব? এতটা খারাপ দিন আমার জীবনে যেন না আসুক। এহসান হাসে না, রেগেও যায় না, বরং এক হাত স্টিয়ারিংয়ে রেখে অন্য হাতে গাড়ির একপাশে থাকা প্যাকেট থেকে একটা জুসের বোতল বের করে মেহিনুরের দিকে বাড়িয়ে দিয়ে বলে, এটা খেয়ে নে, আর প্রস্তুত থাক কথা না রাখার শাস্তির জন্য বেয়াদব নারী। মেহিনুর অবাক হয়ে যায়। এখন তার সত্যি প্রচণ্ড তৃষ্ণা পেয়েছে। ভেবেছিল পানি চাইবে, কিন্তু এই পুরুষ কিভাবে বুঝলো? সে কোনো কথা না বলে এহসানের হাত থেকে জুসের বোতল নিয়ে বিসমিল্লা বলে কয়েক চুমুক দেয়। জুস শেষ করেই একরাশ তাচ্ছিল্য নিয়ে বলে, এখন কি শাস্তি দেবেন? নিশ্চয়ই নিকৃষ্টভাবে মেরে ফেলবেন। এহসান এক পলক তাকায়, ফের গাড়ির দিকে মনোযোগ দিয়ে বলে, মেরে ফেলবো নাকি খেয়ে ফেলবো তা বাড়িতে গিয়ে দেখতে পাবি বেয়াদব বান্দি। মেহিনুর এবার চুপ হয়ে যায়, মনে মনে আল্লাহর নাম নিচ্ছে। সে জানে না এহসান আর কি কি করতে পারে। নিজের বাপ ভাইয়ের কঠোর মুখমণ্ডলগুলোর কথা মনে পড়ছে। ইচ্ছে করছে এক দৌড়ে ভাইজানদের বুকে মাথা গুজে কাঁদতে, কিন্তু জানে সেটা আর কখনোই সম্ভব নয়। হঠাৎ এহসান গাড়ির গতি বাড়িয়ে দেয়। মেহিনুর আতঙ্কে চিৎকার করে বলে, আপনি কি করছেন? মেরে ফেলবেন নাকি অ্যাক্সিডেন্ট করে? এহসান মুচকি হেসে বলে, তোর সাহসের সাথে গলাও তো বেশ বড় হয়ে গেছে রে। দাঁড়া, একবার বাড়ি যাই। এহসানের কথায় মেহিনুর ক্ষেপে উঠে বলে, বাড়ি গিয়ে কি করবেন? এত নাটক করছেন যে। এহসান এবার গাড়ির গতি কমিয়ে মৃদু হাসে, তারপর ঠান্ডা কণ্ঠে বলে, বাড়ি গিয়ে তোকে মা বানানোর প্রস্তুতি নেব। আমার সন্তানের জননী হবি তুই। এই এহসান তালুকদারের সন্তানের জন্মদাত্রী হবি। এহসানের কথা এবার মেহিনুর আর ভয় পায় না, উল্টো তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, স্বপ্নই দেখতে থাকুন। এহসান একবার মেহিনুরের দিকে তাকিয়ে আবার গাড়ির পেছনে এক ঝলক দৃষ্টি বুলিয়ে নিয়ে বলে, তাহলে প্রস্তুতি বাড়িতে না নিয়ে গাড়িতেই নিয়ে নেব নাকি বল? মেহিনুরের গা ঘৃণায় গুলিয়ে ওঠে। একদিকে তার বাবা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর অন্যদিকে পরিবারের সবাই অস্থির হয়ে অপেক্ষা করছে। আর এখানে সেই দানবের পাশে বসে এমন সব কথা শুনছে। এক নিমিষেই কান্না আসছে, কিন্তু সে কাঁদতে পারবে না। দীর্ঘশ্বাস ফেলে নিজেকে শক্ত করে নিয়ে বলে, এই পাপিষ্ঠ, আপনার উপর আল্লাহর গজব পড়ুক। গজব, ধ্বংস হয়ে যান আপনি। এহসান মুচকি হেসে বলে,
ওহে বোকা নারী, একবার তো বলেছি ধ্বংস হয়েছি আমি, তবে পাপে নয় তোর প্রেমে। মেহিনুর এহসানের দিকে তাকিয়ে থাকে, চোখে ঘৃণা ঝলসে ওঠে। দাঁত চেপে বলে, ঘৃণা করি আপনাকে, শুধুই ঘৃণা। এহসান যেন এই কথার জন্যই অপেক্ষা করছিল। সে মুচকি হেসে বলে, ঠিকই বলেছিস, আমি ঘৃণারই যোগ্য। তাই ঘৃণা করিস বেয়াদব নারী। মেহিনুর এবার চুপসে যায়, তার আর কিছুই বলার নেই। কী বা বলবে সে? কিছু কি বলার মতো আছে? না, নেই। এই পুরুষকে যাই বলবে এই পুরুষ তা নিয়েই মজা করবে। মেহেরুব ফুপিয়ে কাঁদছে, কিন্তু মেহেরাজ কাঁদছে না। বরং ধীরস্থির গলায় মেহেরুবকে বলে, আমাদের বোনকে আমাদেরই করতে হবে, কিন্তু কিছুদিন ধৈর্য ধরতে হবে, ঠান্ডা মাথায় খেলতে হবে। মেহেরুব হতবম্ব হয়ে তাকায়। মেহেরাজের চোখ যেন শীতল বরফ। তুই কি মনে করলি মেহেরুব? এহসান তালুকদার শুধু বদমেজাজি? না, সে খুবই তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, তাই ওর সাথে ওর মতো করেই খেলতে হবে। মেহেরুব চোখ মুছে ফেলে। মেহেরাজের কণ্ঠে যে আত্মবিশ্বাস, সেটা শুনে এবার সে একটু হলেও শান্ত হয়। একসময় পথ ফুরিয়ে আসে। ওরা এসে পৌঁছায় তালুকদার বাড়িতে। বাড়ির গেটে শুধু দারোয়ানই ছিলেন, আর পুরো বাড়ি ঘিরে ছিল নিস্তব্ধতা। সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, অথচ এখনো সবে 10:30 বাজে। বাড়ির প্রতিটা কোণা যেন গভীর রাতে তলিয়ে গেছে। এক রহস্যময় নীরবতা ছড়িয়ে আছে চারপাশে। এহসান মেহিনুরকে নিয়ে ঘরে প্রবেশ করে। মেহিনুর একবার চোখ বুলিয়ে নেয় পুরো ঘরে। সব কিছুই এলোমেলো। এটা সে নিজেই করেছে, রাগের মাথায়। এখন গুছিয়ে নেওয়াটাও তারই দায়িত্ব। এহসান বিছানার দিকে এগিয়ে গিয়ে নিজের চাদর শরীর থেকে সরিয়ে রাখে। তার কণ্ঠে ব্যঙ্গের ছোঁয়া। বেয়াদব বান্দি, ঘর পরিষ্কার কর। কি অবস্থা করেছিস দেখ ঘরের। মেহিনুর এক পলক তাকায় তার দিকে, তারপর বিরক্তি আর ঘৃণায় চোখ সরিয়ে নেয়। কোনো জবাব না দিয়ে কাপড় রাখার কক্ষে চলে যায়। উদ্দেশ্য নিজের বোরকা খুলে সব কিছু গোছানো। সে ধীরস্থিরভাবে বোরকা, হাত মোজা, পা মোজা খুলে নেয়। তারপর ওড়না জড়িয়ে ঘর থেকে বেরিয়ে আসে। নিজেকে একেবারে অসহায় মনে হচ্ছে তার। কি পরিস্থিতিতে এসে পড়েছে সে, কিন্তু আর কিছুই করার নেই। এখানেই থাকতে হবে। নিজের মনের কষ্ট চেপে ধরে ধীরে ধীরে সব কিছু গুছাতে শুরু করে। এহসান আয়েশ করে বিছানায় বসে মেহিনুরের কার্যক্রম লক্ষ্য করছে। কার্যক্রম না বলে বরং বলা যায় সে তার নারীকে দেখছে, মন ভরে প্রাণ ভরে, এক অপার তৃষ্ণা নিয়ে। মেহিনুর নিখুঁতভাবে সব গুছিয়ে নেয়, শুধু মেঝে ঝাড়ু দেওয়া আর বিছানা ঠিক করা বাকি। সে ক্লান্ত চোখে বিছানার দিকে এগিয়ে আসে। এহসানকে বেহায়ার মতো নিজের পানে তাকিয়ে থাকতে দেখে দাঁত চেপে বলে, উঠুন। এহসান মেহিনুরের পানে ঠান্ডা চোখে তাকায়, তারপর এক চিলতে হাসি টেনে বলে, সুন্দর করে কথা বললে কি মুখে ফোসকা পড়ে যায়? মেহিনুর রাগে চোখ বড় করে তাকায়। হ্যাঁ পড়বে, গজবও পড়বে। এহসান দীর্ঘশ্বাস ফেলে বিছানা থেকে নেমে যেতে যেতে বলে, ইয়া রাব্বে কারিম, এমন এক বেয়াদব বান্দি জুটাইলে তুমি আমার কপালে, যার জবান দিয়ে কিনা নিম পাতার তেতো রস ঝরে প্রতি মুহূর্তে। এটা বলতে বলতে সে চলে যায় বেলকনির দিকে। উদ্দেশ্য রাতের আকাশের নিচে বসে সূরা আর রহমান তেলাওয়াত করা। এদিকে এহসান চলে যাওয়ার পর মেহিনুর বিছানার সব বালিশগুলো সোফায় রেখে দেয়। তারপর সে বিছানার চাদর একটানে তুলে নিল, যেন তা সুন্দর করে বিছাতে পারে। চাদরটা টানতে হঠাৎ খট করা শব্দে কিছু একটা পড়ে যায়। মেহিনুরের অসহায়ভাবে হাত পা কাঁপতে থাকে। তার মনে হয় হয়তো এহসানের মোবাইল সে ফেলে দিয়েছে, কারণ তাড়াহুড়ো করতে গিয়ে কোনো দিকে না দেখে চাদরখানা টেনে তুলেছে। সত্যি যদি ফোন পড়ে থাকে তবে কি হবে? তার সারা শরীরে এক ধরনের অজানা ভয় ছড়িয়ে পড়ে। সে কোনো কিছুই খেয়াল করতে পারে না, শুধুমাত্র ভয়ের সাথে চাদরটা টান দেওয়ার পর যেটা হলো সেটাই তার সমস্ত মনোযোগ আকর্ষণ করছে।
এহসান না জানি কি করে এখন। সে ধীর পায়ে মেঝেতে বসে যায়, একটু থমকে গিয়ে বিছানার চাদরটা সরিয়ে নেয়। ততক্ষণে তার শ্বাস কিছুটা স্বাভাবিক হয়, কারণ তার ধারণা ভুল ছিল। এটা মোবাইল নয়, বরং একটা আতরের বোতল, এবং সৌভাগ্যবশত এটা ভাঙেনি আল্লাহর হুকুমে। একটু স্বস্তির শ্বাস ফেলে সে বুকের উপর হাত রেখে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানায়। এরপর সেদিকে তার দৃষ্টি পড়ে আর সে আতরের বোতলটি হাতে নেয়। বোতলটি অত্যন্ত সুন্দর সোনালী ধাতব আবরণে মুড়ে দেওয়া আর স্বচ্ছ কাচের মিশ্রণ, তাই মেহিনুর এটি কৌতূহল নিয়ে হাতে তুলে নেয়। বোতলটা হাতে নিতেই মেহিনুর সেই চিরচেনা পাপিষ্ঠ পুরুষের শরীরের ঘ্রাণ অনুভব করে। সে তৎক্ষণাৎ বোতলটি নাকের কাছে ধরে। নাকের কাছে নিতেই তার অবচেতনে মনে হয় সে এহসানের বুকে নাক ডুবিয়ে দিয়েছে। মেহিনুর স্পষ্টভাবে অনুভব করে এটাই এহসানের সেই মন মাতোয়ারা করে তোলা সুগন্ধি। মেহিনুর তার হাতে থাকা আতরের বোতলটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। স্পষ্টভাবে বোতলের গায়ে লেখা থাকে আল হারামিন মাস্ক অট। বোতলটি দেখে মেহিনুর বুঝতে পারে এতে রয়েছে আম্বার মাস্ক এবং উডের সমাহার, যা আমাদের প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত পছন্দের সুগন্ধি। মেহিনুর দ্রুত বোতলটা রেখে আসে কাপড় রাখার কক্ষে। তারপর তাড়াতাড়ি বিছানা গুছিয়ে নেয়। এশার নামাজের সময় হয়ে গেছে। কাপড় নিয়ে গোসল করতে বাথরুমে প্রবেশ করে। গোসল শেষে অজু করে বেরিয়ে আসে। তারপর বেলকনির দিকে এগিয়ে যায়। উদ্দেশ্য ভেজা চুলের টাওয়াল মেলে দেওয়া। বেলকনিতে আসতেই তার চোখ পড়ে এহসানের দিকে। সে একটি চেয়ারে বসে আছে, শূন্য দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশের নক্ষত্ররা কি তার মতোই একা? মেহিনুর এক পলক তাকায় তার দিকে। তারপর দীর্ঘশ্বাস ফেলে টাওয়ালটা রেলিংয়ে মেলে দেয়। মেহিনুরকে গোসল করতে দেখে এহসান মেহিনুরের পানে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে বলে, এখন আর কেন করলি গোসল? একটু পরই তো করতে হবে আবারও ফরজ গোসল। এহসানের এমন কথায় মেহিনুর কঠোরভাবে তাকায় ওর পানে, কিন্তু কিছুই বলে না। এটা নামাজের সময়, আর কিছু বললেই আবার তর্কাতর্কি শুরু হয়ে যাবে। তাই এই মুহূর্তে তর্কাতর্কি একদমই ভালো লাগছে না। নিজের বাবাকে নিয়ে চিন্তায় বিষণ্ণ হয়ে আছে অন্তরাত্মা। মেহিনুর চুপচাপ ঘরে এসে নামাজে দাঁড়ায়। নামাজ শেষে মেহিনুর জায়নামাজে অনেকক্ষণ বসে দোয়া দুরুদ পড়ে। ফের দুই হাত তুলে এই পৃথিবীতে সবচেয়ে আপন যিনি, তার দরবারে মোনাজাত শুরু করে। ইয়া রব, আপনি ছাড়া আমি অসম্পূর্ণ, আমাকে আপনার সাহায্যে রক্ষা করুন। হে রব, আপনি ছাড়া আমার আর কেউ নেই। আপনি আমার সব কিছু। আমাদের অন্তরের কষ্টগুলো আপনি তো জানেন, আমাদের চাওয়া পাওয়া আপনি তো বোঝেন। আমি আপনাকে খুব করে চাই। আমার মন কেবল আপনার কাছেই ছুটে যেতে চায়। এখানে আমি ভালোভাবে থাকতে পারছি না, আমার হৃদয় কাঁদছে, এবং আপনি ছাড়া আমার এই কষ্টের কোনো শেষ নেই। আপনি কি আমার এই দুঃখ শুনছেন? আমি আপনার রহমত কামনা করি। আপনি আমার উপর মেহেরবানি করুন। আমি আপনাকে খুব ভালোবাসি। আপনি ছাড়া আমার কোনো গতি নেই মাবুদ। আমার পরিবারকে রক্ষা করুন। আমার আব্বাকে সুস্থতা দান করুন। মেহিনুর মোনাজাত শেষ করে নিজের চোখের পানি নামাজের হিজাব দিয়ে মুছে নেয়। অতঃপর জায়নামাজ থেকে উঠে যায়। জায়নামাজ গুছিয়ে কাপড় রাখার কক্ষে রেখে আসে। তখনই এহসান ঘরে প্রবেশ করে। মেহিনুরের নামাজ শেষ হতে দেখে এহসান ঘরে প্রবেশ করে। সে বেলকনির দরজার সামনে বসে থেকে এতক্ষণ মেহিনুরকেই দেখছিল। এহসান মেহিনুরের দিকে এগোতে এগোতে বলে, কিরে, আল্লাহর কাছে আমার নামে বদদোয়া দিলি নাকি? মেহিনুর এহসানের পানে ঘৃণার চোখে তাকিয়ে বলে, আমার এতটাও খারাপ দিন আসেনি যে আমি আপনার মতো পাপিষ্ঠ পুরুষকে আমার মোনাজাতের মধ্যে টানব। এহসান মেহিনুরের এমন কথা শুনে মৃদু হেসে এক ঝটকায় মেহিনুরের সামনে চলে আসে আর বলে, একদিন আসবে,
এমন একটা দিন যেদিন তুই নিজের রবের দরবারে এই পাপিষ্ঠ পুরুষের জন্য 2 হাত তুলে কাঁদবি। মেহিনুর এহসানের এমন কথায় দাঁত চেপে বলে, এমন দিন আমার জীবনে আসার বদলে আমার মৃত্যু আসুক। এহসান মেহিনুরের কথাগুলো শুনে এক পলকও না ভেবে মেহিনুরের খুব কাছে চলে আসে। এসে মেহিনুরের দিকে অল্প ঝুঁকে ওর ঠোঁটের উপর নিজের শাহাদাত আঙুলি রেখে বলে, এমন বলো না বোকা নারী, তুমি যদি মরে যাও তাহলে আমি এহসান বাঁচব কি নিয়ে? মেহিনুরের চোখে রাগের আগুন জ্বলছে। এক মুহূর্তের জন্য সে চুপ করে থাকে, তারপর নিজে থেকেই তার ঠোঁটের উপর থেকে এহসানের হাত ঝাড়ি মেরে সরিয়ে দেয়। দৃঢ় কণ্ঠে বলে, আপনার বাঁচার প্রয়োজন নেই এই সুন্দর দুনিয়ায়। আপনার মতো পাপিষ্ঠ আত্মার প্রয়োজন নেই এই পৃথিবীতে। এহসান মেহিনুরের উত্তরে হাসল না, বরং তার 2 হাত বাড়িয়ে মেহিনুরের কোমর শক্ত করে চেপে ধরে। একদমের মধ্যে মেহিনুরকে নিজের বুকের কাছে নিয়ে আসে। নিজের মাথা মেহিনুরের দিকে ঝুঁকে গিয়ে আবার বলে, আমার প্রয়োজন আছে কিনা এই দুনিয়ায় তা আমি জানি না। এক দীর্ঘ নীরবতা, তারপর এহসান আরও বলতে শুরু করল, তবে মেয়ে মনে রাখিস, এই পাপিষ্ঠ পুরুষের তোর খুব প্রয়োজন, কারণ তুই মেহিনুর এই পাপিষ্ঠ পুরুষের এক পবিত্র অস্তিত্ব। মেহিনুর ক্ষোভে ক্ষিপ্ত হয়ে ওঠে, তার গা গুলিয়ে উঠছে এহসান এই পাপিষ্ঠ পুরুষ তাকে এত গভীরভাবে স্পর্শ করায়। চোখ ও মুখ চিপে কষ্টে চিৎকার করে বলে, ছাড়ুন আমায়, কষ্ট হচ্ছে। কিন্তু এহসান কি আর সে কথা শুনবে? সে আরও শক্ত করে মেহিনুরকে নিজের কাছে টেনে নিল। তার চোখ দুটো মেহিনুরের দিকে গভীরভাবে তাকিয়ে আছে। কষ্ট হলে হোক, তোর দহনে আমি পুরি প্রতি মুহূর্তে, তুই না হয় পুরলি আমার দহনে কয়েক মুহূর্ত। মেহিনুর চিৎকার করে বলে, আমার সাথে কেন এমন করছেন? ছাড়ুন, কষ্ট হচ্ছে, এভাবে ধরতে নেই। এহসান মেহিনুরের দিকে আগের মতো শীতলভাবে তাকিয়ে বলল, কেন জান, যখন আমার অবাধ্য হও তখন মনে থাকে না? এহসান তালুকদারের অবাধ্য হতে নেই? এই বলেই এহসান মেহিনুরের কোমর থেকে এক হাত ছাড়িয়ে নেয় এবং মেহিনুরের চুল আলতো করে ধরে। নিজের মুখ মেহিনুরের দিকে এগিয়ে এনে তার অধরখানায় নিজের অধর ডুবিয়ে দেয়। মেহিনুর নিজেকে বাঁচানোর জন্য ছটফট করতে থাকে, কিন্তু এহসান ওর কোমর আরও শক্ত করে পেঁচিয়ে ধরে। মেহিনুর ভীষণ ভয় পেয়ে যায়, ভেতরে শুধু একটা কথাই বারবার উকি দেয়, এহসান যদি নিজের অধিকার তার উপর ফলিয়ে নেয়, যদি সত্যি তার সাথে কোনো কিছু করে নেয়। এহসানের দাড়ির স্পর্শে মেহিনুরের থুতুনির নরম চামড়া ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে মনে হচ্ছে। এহসান বারবার মেহিনুরের ঠোঁট, নিজের ঠোঁট আর দাঁত উভয় দ্বারা আঁকড়ে ধরেছে, যার জন্য মেহিনুরের ঠোঁট জ্বালা করছে। মুহূর্তের পর মুহূর্ত কেটে যায়, কিন্তু এহসান মেহিনুরকে ছেড়ে দেয় না। মেহিনুর এলোপাথারি কিলঘুষি মেরেই যাচ্ছে এহসানের বুকে, কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না। এক সময় কষ্টে, ঘৃণায়, ব্যথায় মেহিনুরের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। তার আর কিছুই করার নেই কান্না ছাড়া। মেহিনুরের চোখে পানি অনুভব করে এহসান ছেড়ে দেয় মেহিনুরকে। মেহিনুরকে ছেড়ে দিতেই মেহিনুর জোরে জোরে শ্বাস নিতে থাকে। মনে হচ্ছে কেউ প্রাণটা ছিনিয়ে নিয়ে আবার ফেরত দিয়ে গেছে, এতটা স্বস্তির শ্বাস ফেলে মেহিনুর। এহসান মৃদু হেসে মেহিনুরের গালে আলতো করে হাত রেখে ওর চোখের জল মুছে দিতে দিতে বলে, জান, এটা তো একটা ছোট্ট ট্রেলার ছিল, এতেই কেঁদে দিলে? কিছু কান্না রেখে দাও, সামনে কাঁদার জন্য। এহসানের এমন কথা শুনে মেহিনুর জোরে জোরে কাঁদতে থাকে আর বলে, আপনি আমাকে সব দিক দিয়ে কলঙ্কিত করলেন, সব দিক দিয়ে। অন্তত এখন আমার শরীরটাকে তো নিস্তার দিন। এহসান মেহিনুরকে নিজের কাছে টেনে নিয়ে বলে, আমার কলঙ্কে কলঙ্কিত হবে তুমি, তোমার শরীর এমনকি তোমার অন্তরও, তাই তুমি নিস্তার পাবে না আমার বাচ্চার মা। এই বলেই এহসান মেহিনুরকে এক ঝটকায় নিজের কোলে তুলে নেয়। মেহিনুরের তো ভয়ে গলা শুকিয়ে কাঠ। আল্লাহ,
এখন কি করবে এই পুরুষ আল্লাহই জানেন। এহসান ধীর পায়ে মেহিনুরকে এনে বিছানায় শুইয়ে দেয় অতি যত্ন সহকারে। অতঃপর নিজেও বিছানায় উঠে যায়। মেহিনুর ভয়ে জমে যাচ্ছে। আর জমবেই বা না কেন? এটা তার ইজ্জতের ব্যাপার, এটা তার সম্মানের ব্যাপার। কিন্তু এহসান তার সাথে তেমন কিছুই করে না। শুধু ওকে নিজের বুকের পাশে টেনে নিয়ে জড়িয়ে ধরে ফিসফিসিয়ে বলে, চিন্তা করো না, তোমার অনুমতি ছাড়া আমি তোমাতে মত্ত কখনোই হব না। এহসানের এমন কথায় মেহিনুর নিজের মধ্যে প্রাণ ফিরে পায়। মেহিনুর শুয়ে আছে এহসানের বুকের বাঁ পাশে মাথা রেখে। এহসান নিজের প্রাণপ্রিয় নারীকে বুকে আঁকড়ে ধরে ঠিকই শান্তির ঘুম ঘুমাচ্ছে। কিন্তু মেহিনুর, তার চোখে ঘুম নেই। আছে শুধু ভয় আর ভয়, নিজের বাবাকে নিয়ে ভয়। ভেতরে বারবার খা খা করে উঠছে। একটা কথা অন্তরে শুধু ভয় সৃষ্টি করছে, আর তা হলো বাবার জ্ঞান ফিরেছে তো, তার ভাইজানেরা নিজেদের সামলিয়ে নিতে পেরেছে তো। এসব ভাবতে ভাবতেই প্রহর কেটে যাচ্ছে। কিন্তু মেহিনুরের ভাবনার আর শেষ হচ্ছে না। রাত এখন বাজে 1:10। মেহিনুরের চোখে কোনো ঘুম নেই। মেহিনুর মনে মনে ভাবছে, যদি একটাবার ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারত, তার ছোট ভাইজানের ফোন নাম্বার তো তার মুখস্থ রয়েছে। মেহিনুর অনেকক্ষণ ভেবে সিদ্ধান্ত নেয় সে এহসানের মোবাইল দিয়ে ফোন দেবে তার ভাইজানকে। কিন্তু কিভাবে দেবে, এটা ভেবেই তো তার হাত পা কাঁপছে। যদি এহসান বুঝে নেয় তো সব শেষ। কিন্তু এটাই একমাত্র উপায় নিজের মনকে শান্ত করার। তাই 7-5 না ভেবে ধীরে ধীরে মাথা তুলল এহসানের বুক থেকে। অতঃপর অতি সাবধানে এহসানের হাত নিজের থেকে সরায় এবং বালিশের নিচে হাত প্রবেশ করিয়ে মোবাইল খুঁজতে থাকে। কিন্তু সে মোবাইল খুঁজে পায় না। ভাবতে থাকে হয়তো এহসানের পাঞ্জাবির পকেটে। তাই ধীরে ধীরে এহসানের পাঞ্জাবির পকেটে হাত প্রবেশ করে খুঁজতে থাকে মোবাইল। কিন্তু আফসোস তা সে পায় না। মেহিনুর হতাশ হয় না, হাল ছাড়ে না। এহসানের বুকের উপর দিয়ে উকি দিয়ে বালিশের ডান পাশে হাত দিয়ে ফোন খুঁজতে থাকে। আর ভাগ্যক্রমে মোবাইলটা সে পেয়েও যায়। মোবাইল হাতে নিয়ে মেহিনুর শান্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু আবারও বিভ্রান্তিতে পড়ে যায় মোবাইল লক করা দেখে। এখন কি করবে? মোবাইলটা হাতে নিয়ে এপিটোপিট উল্টে দেখে। এটা যে অনেক দামি ফোন তা মেহিনুর ভালো করেই জানে। কারণই একই ফোন মানে স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা তার ছোট মেহরুব ভাইজানও ব্যবহার করে। মেহিনুর ধীরে ধীরে এহসানের হাত ডান হাতে নিজের মুঠোয় নিয়ে নেয়। কিন্তু বারবারই ওর হাত কাঁপছে। মেহিনুর অনেক কষ্টে নিজেকে সামলিয়ে কাঁপা কাঁপা হাতে স্ক্রিনের নিচে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারে এহসানের শাহাদাত আঙুল বার কয়েকবার ছোঁয়ায়। এত বড় একটা সাহসের কাজ করতে গিয়ে কলিজার পানি শুকিয়ে আসছে ওর। মনে হচ্ছে যদি এহসান বুঝে নেয় তবে সব শেষ। তো যাই হোক, ওর কষ্ট সফল হয়, মোবাইল আনলক হয়। মেহিনুর দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সামলে নেয়। অতঃপর এহসানের দিকে এক পলক তাকিয়ে ধীরে ধীরে ফোন নিয়ে বিছানা থেকে উঠে বেলকনিতে চলে আসে। মেহিনুর উঠে যেতেই এহসান চোখ খোলে, দীর্ঘশ্বাস ফেলে, নিজের ঠোঁট চেপে হাসতে থাকে। বোকা মেহিনুর কি করে বুঝবে যখন সে এহসানের বুক থেকে মাথা তুলেছে তখনই এহসানের ঘুম ভেঙে গেছে। সে তো মেহিনুর ঠিক কি করতে পারে সেটাই চোখ বুজে এতক্ষণ আঁচ করছিল। এহসান মৃদু হাসতে হাসতে নিজেই নিজেকে বলে, এহসান তালুকদার, তুমি যতটা মারাত্মক চালাক ঠিক ততটাই মারাত্মক বোকা তোমার নারী। এহসান দীর্ঘশ্বাস ফেলে বেলকনির দিকে তাকিয়ে বলে, তুমি ভীষণ বোকা আমার প্রাণ, তুমি আমার বোকা ফুল, তুমি আমার স্নিগ্ধ বোকা ফুল। এদিকে মেহিনুর মেহরুবের ফোনে কয়েকবার ফোন করে, কিন্তু মেহরুব ফোন তোলে না। তবে অনেকবার ফোন করার পর মেহরুব ফোন তোলে। মেহরুব ফোন তুলে এক ভয়াবহ চিৎকার করে বলে, কি সমস্যা? ফোন কেটে দিচ্ছি তো, এত রাতে ফোন কেন বারবার দিচ্ছিস?
মেহিনুর মেহরুবের এমন ধমক শুনে কিছুটা ভড়কে যায়, তবে গিলে আস্তে করে বলে, ভাইজান, আমি মেহিনুর। নিজের ছোট্ট পরীর গলা শুনে যেন নিজের মধ্যে প্রাণ ফিরে পায়, আর হাসি মাখা গলায় বলে, তুই ঠিক আছিস তো? ওই কুত্তার বাচ্চা তোর সাথে কিছু করেনি তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি ভাইজান। আব্বার কি জ্ঞান ফিরেছে? মেহিনুর ঠিক আছে শুনে মেহরুব একটু শান্তি পায় আর বলে, হ্যাঁ হ্যাঁ, আব্বার জ্ঞান ফিরেছে। আব্বা ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ, তুই চিন্তা করিস না। এ কথা শুনে মেহিনুর নিজের মধ্যে প্রাণ ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, আচ্ছা ভাইজান, তোমরা ভালো থেকো। এই ফোন ওনার, আমি চুরি করে তোমার সাথে কথা বলছি। এই বলেই মেহিনুর ফোন কেটে দেয়। অতঃপর মোবাইল থেকে মেহরুবের নাম্বারটাও কেটে দেয়। আর কথা বলতে পারছে না সে, ভয়ে হাঁটু কাঁপছে। মেহিনুর ফোন শেষ করে এক শান্তির নিঃশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে আবেগী গলায় বলে, ইয়া আল্লাহ, আপনি আমার আর্তনাদ শুনেছেন, তার জন্য লক্ষ কোটি শুকরিয়া আপনার দরবারে মাবুদ। আপনি আমার আব্বাকে সুস্থ করে দিন, আমার পরিবারকে আপনার হেফাজতে নিয়ে নিন। অতঃপর তপ্ত শান্তির শ্বাস ফেলে। মেহিনুর ধীর পায়ে ঘরে প্রবেশ করে। ঘরে প্রবেশ করে ধীরে ধীরে এসে বিছানায় উঠে যায়। একেবারে এহসানের নিকটে চলে আসে এবং এহসানের মুখের উপর হাত নাড়ায়। এটা পরীক্ষা করতে যে এহসান সজাগ আছে কিনা। কিন্তু এহসান একটু প্রতিক্রিয়া দেখায় না, কারণ সে তার বোকা ফুলের আরও বোকামি মন ভরে আঁচ করতে চায়। এহসানের কোনো প্রতিক্রিয়া না দেখে মেহিনুর একটু স্বস্তি পায়। অতঃপর আলগোছে এহসানের মোবাইলটা জায়গা মতো রেখে দেয় এবং নিজে অতি সাবধানে বিড়ালের মতো ঘাপটি মেরে এহসানের বুকের সাথে লেপ্টে যায়। এহসানের হাত আলতো করে ধরে এনে নিজের পিঠে রাখে, যাতে এহসান কোনো কিছুই টের না পায়। এদিকে এহসান তো বিশ্বাসই করতে পারছে না যে তার নিজের নারী এভাবে বিড়ালের মতো ঘাপটি দিয়ে তার বক্ষস্থলে শুয়ে থাকবে। মেহিনুরের চোখে এখন ঘুম আসে। কথায় আছে, মনে অশান্তি না থাকলে চোখেও নিদ্রার দেখা মেলে। তাই এতক্ষণ মেহিনুরের ঘুম আসেনি, কিন্তু এখন আল্লাহর হুকুমে সে ঘুমাতে পারছে। মেহিনুর ঘুমানোর খানিকক্ষণ পর এহসান বুঝতে পারে যে তার নারী ঘুমিয়ে গেছে। তাই নিজে তাকে জাপটে জড়িয়ে ধরে। তার নারীকেও নিজের বক্ষস্থলে নিয়ে সে নিজেও ঘুমের দেশে পাড়ি জমায়। সকালবেলা এহসান ফজরের নামাজ পড়ে সে নিজের মাকে সালাম দেয়। মায়ের সাথে কিছু সময় ভালো মন্দ কথা বলে অতঃপর জিজ্ঞেস করে, আম্মা, মেহিনুর এখনো নিচে আসেনি? এনিসা বেগম এহসানকে বলেন, এসেছে বাবা, সে রান্নাঘরে কাজ করছে। এদিকে মেহিনুর রান্নাঘরে আয়শা বেগম, আমিনা বেগম এবং এশাকে কালকের সব ঘটনা খুলে বলছে আর একাধারে কাঁদছে। ওনারাই প্রথমে এসব নিয়ে জিজ্ঞাসা করেছিলেন, তাই মেহিনুর বাধ্য হয়ে এগুলো বলছে। এসব শুনে আয়শা বেগম বলেন, ছোট ভাইজান বেশি করে ফেলেছে, এটা ঠিক নয়। এশা দীর্ঘশ্বাস ফেলে মেহিনুরের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, কি করবি রে? এটাই চিরসত্য যে আমার ভাইজান তোকে কখনোই ছাড়বে না। আন্না তোর পরিবারের কাউকে শান্তিতে থাকতে দেবেন। এত ক্ষোভ ওনার তোর বাপ চাচার প্রতি, আল্লাহ মাফ করুক। তখনই এনিসা বেগম রান্নাঘরে প্রবেশ করতে করতে বলেন, মেহিনুর, তাড়াতাড়ি তুমি চা বসাও, এহসান তো বসে আছে চায়ের অপেক্ষায়। মেহিনুর নিজের চোখের জল মুছে বলে, কয় কাপ দেব? দাদা এনাম চাচা ইমরান চাচাকে দেব না? চাচা দাদা? এখনও মেহিনুর ওদের চাচা দাদা বলে সম্বোধন করছে। তা শুনে অবাক হয়ে যান সবাই। এনিসা বেগম মেহিনুরকে বলেন, মেহিনুর, তুমি তাকে দাদা নয় আব্বা বলবে, আর ভাইজান বলে ডেকো। এখন আর তারা তোমার দাদা চাচা নন, আর উনি আর ওরা দুজন এখন বাড়িতে নেই, তাই শুধু এক কাপ চা দাও। মেহিনুর কিছুই বলে না। কী বা বলবে সে? বলার ভাষা থাকলে তো বলতেও পারত, কিন্তু এরা তো অন্যায়কে ন্যায় হিসেবে মেনে নিয়েছে,
তাই এদের বোঝানোর বা কিছু বলার সাধ্য তার নেই। তাই চুপচাপ চা তৈরি করতে মনোযোগ দেয়। মেহিনুর চা কাপে ঢেলে ট্রেতে নিয়ে বলে, চা তৈরি করে নিয়েছি। এদিকে সবাই সকালের নাস্তা তৈরি করতে ব্যস্ত। কেউ পিঠা বানাচ্ছেন, কেউ রান্না করছেন, কেউ অন্য জাতের নাস্তা তৈরি করছেন। তাই এনিসা বেগম বললেন, তুমি একটু কষ্ট করে দিয়ে আসো। মেহিনুর দীর্ঘশ্বাস ফেলে হ্যাঁ বোধক মাথা নাড়িয়ে ট্রে নিয়ে বসার কক্ষের দিকে পা বাড়ায়। গিয়ে দেখতে পায় এহসান কিসের কতগুলো কাগজ নিয়ে ঘাটাঘাটি করছে। আলতো পায়ে এগিয়ে গিয়ে তার সামনে রাখা ছোট্ট টেবিলের একপাশে চায়ের ট্রে রেখে বলে, আপনার চা। মেহিনুরের কথায় এহসান তাকায় মেহিনুরের পানে একবার। মেহিনুরের স্নিগ্ধ মুখখানা দেখে অন্তর অবধি ঠান্ডা হয়ে যায়। সে শান্তির শ্বাস ফেলে মেহিনুরকে বলে, একটু এগিয়ে দাও। মেহিনুর কোনো উত্তর না দিয়ে তার হাতে চায়ের কাপ তুলে দেয়। মেহিনুর যখন চলে যাবে তখনই আচমকা একজন মহিলা কোনো দিকে না তাকিয়ে পাগলের মতো ছুটে বাড়ির সদর দরজা দিয়ে প্রবেশ করেন। তিনি হন্তদন্ত হয়ে এসে এহসানের পায়ের কাছে পড়ে যান এক প্রকার। সেই মহিলা জোরে জোরে শ্বাস নিয়ে কাঁদতে কাঁদতে বলেন, ক্ষমা করবেন সাহেব, আপনাদের মহলে লুকিয়ে প্রবেশ করেছি, কিন্তু আমার আশাটা ভীষণ জরুরি ছিল, তাই। এই বলে উনি হু হু করে কেঁদে ওঠেন। উপস্থিত মেহিনুর এহসান কিছুটা অপ্রস্তুত হয়ে যান। আর এমন পরিস্থিতিতে তো সবাই ভয় পাবে। তবুও এহসান দাঁড়িয়ে তাকে শান্ত করার চেষ্টা করে। মেহিনুরকে উদ্দেশ্য করে বলে, মেহিনুর, ওনাকে ধরে সোফায় বসাও আর পানি দাও। অতঃপর ওই মহিলার দিকে তাকিয়ে বলেন, আপনি কাঁদবেন না, যা বলার নিঃসংকোচে বলুন। মেহিনুর তাড়াতাড়ি মহিলাকে ধরে সামনের সোফায় বসায় আর ওই মহিলার মাথায় হাত দিয়ে বলে, আপনি এভাবে কাঁদবেন না, আমি পানি নিয়ে আসছি, আপনি শান্ত হন। মেহিনুর দ্রুত এগিয়ে গিয়ে মহিলার হাত ধরে আটকে দিল। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি কাঁদবেন না, আমি পানি নিয়ে আসছি। না মা, পানি লাগবে না, আপনি কষ্ট করবেন না। মহিলার ফ্যাকাশে মুখ দেখে এহসান একটু এগিয়ে এলো। শান্ত গলায় বলল, আপনি এত হতাশ হবেন না। এভাবে ভেঙে না পড়ে বলুন আপনি কে, আর কি কারণে আমার দরবারে এভাবে হাজির হলেন। মহিলা একবার এহসানের দিকে তাকালেন, যেন অনেক কথা বলতে চেয়েও আটকে যাচ্ছে। গলা শুকিয়ে আসছে, তবুও কষ্ট করে বললেন, কাল গ্রামের পশ্চিম পাড়ার পেছনের পাড়ায় যে মেয়ে আত্মহত্যা করেছে, আমি তার মা। এইটুকু বলে আর নিজেকে ধরে রাখতে পারলেন না। বুক ফেটে কান্না বেরিয়ে এলো তার। দুই হাত দিয়ে মুখ ঢেকে হাউমাউ করে কাঁদতে লাগলেন। এহসান গভীর দৃষ্টি নিয়ে মহিলার দিকে তাকালো। শান্ত গলায় বলল, আপনি নিজেকে সামলান দয়া করে, একটু বুঝিয়ে বললে ভালো হতো। মহিলা কাঁপা কাঁপা হাতে ওড়নার আঁচল দিয়ে মুখ ঢাকলেন। তারপর ফুপিয়ে ফুপিয়ে বললেন, আমার মেয়ে এমনি এমনি আত্মহত্যা করেনি ছোট তালুকদার সাহেব, ওর ইজ্জত হরণ করা হয়েছে। শেষ কথাটা বলে যেন সব শক্তি হারিয়ে ফেললেন। আর কিছু বলতে পারলেন না, শুধু ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। এই কথা শোনার পর এহসানের চোখ মুখ কঠিন হয়ে গেল, চোয়াল শক্ত হয়ে উঠল, কপালের রগ ফুলে উঠল রাগে। কি, তার গ্রামে এইসব হচ্ছে আর সে কিছুই জানে না? কঠিন গলায় বলল, আপনি সব খুলে বলুন। মহিলা কিছু বলতে পারলেন না, শুধু কাঁদতে লাগলেন। মেহিনুর ধীরে ধীরে ওনার মাথায় হাত বুলিয়ে দিল আর সান্ত্বনার সুরে বলল, দেখুন মা, আপনি খুলে বলুন। আপনার কথা পুরোটা না শুনলে তো বোঝা যাবে না। আপনি বলুন, ধীরস্থির হয়ে বলুন। মেহিনুরের কণ্ঠে অদ্ভুত মায়া ছিল। মহিলা তার চোখের দিকে তাকালেন। চোখে জমে থাকা অশ্রু গড়িয়ে পড়ল। কাপা কণ্ঠে বললেন, জানো মা, আমার মেয়েটাও এভাবে আমাকে মা বলে ডাকত, কিন্তু এখন আর ডাকে না। এ কথা বলেই আবারও বুক ফেটে কান্না শুরু করে দিলেন। মেহিনুর ধীরে ধীরে ওনার সামনে হাঁটু গেড়ে বসল। নরম হাতে ওনার হাত ধরে নিজের মুঠোয় নিয়ে বলল, আপনি সব খুলে বলুন মা,
এই বলেই তিনি ডুকরে কেঁদে উঠলেন। এহসানের মগজ টকবক করতে থাকে, কিন্তু তবুও নিজেকে শান্ত রেখে বললেন, আপনি কি পুলিশের কাছে যাননি? মহিলা নিজের আঁচলে মুখ গুজে কাঁদতে কাঁদতে বললেন, বাবা, আমার মেয়েটা আধমরা হয়ে বাড়িতে এসেছিল। বাড়িতে এসে আমার বোকা মেয়েটা গোসল করে নিয়েছিল, আমাদের কাউকে কিছুই বলেনি। আমার মেয়ে হয়তো এই জন্যই বলেনি, ভেবেছে আমি কি নিজেকে সামলাতে পারবো কিনা। কিন্তু একদিন পর অনেক কষ্টে আমরা ওর মুখ থেকে সব কথা জানতে পেরেছিলাম। যখন আমরা সব জানলাম তখনই সাথে সাথে পুলিশের কাছে গিয়েছিলাম, কিন্তু পুলিশ বলল এসব কেসের কোনো তদন্ত নেই আর তাড়াতাড়ি আমাদের ফেরত দিয়ে দিল। তারপর আবারও ডুকরে কেঁদে উঠে বলেন, তাই আমার মেয়েটা লজ্জায় দুঃখে ঘৃণায় নিজেকে সামলাতে না পেরে নিজের প্রাণটা শেষ করে দিল। এখন আপনি কিছু করুন, কারণ আমি জানি আপনি এহসান তালুকদার সমাধান দিতে পারেন। আমার মেয়েটা অনেক কষ্টে ছিল বাবা। ওর বাপ মরার পর আমি ওদের দুই বোনকে অনেক কষ্টে বড় করেছি বাবা। আর আজ আমার মেয়েটা চলে গেল। আমি চাই আমার মেয়ে যেন তার প্রাপ্য বিচার পায়। তাই তোমায় এক মা ভিক্ষা চাচ্ছি, তুমি ওই ধর্ষককে শাস্তি দাও। এহসান শান্ত অথচ দৃঢ় গলায় বলল, আপনি কই কুত্তার বাচ্চাটাকে চেনেন? নিয়ে যেতে পারবেন আমায় ওর কাছে? মহিলা যেন নিজের সমস্ত জ্বালা ঘৃণা কষ্ট একসাথে উগরে দিলেন। দ্রুত মাথা নেড়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি চিনতে পারবো। এহসান তখনই পাঞ্জাবির দুই পকেটে হাত ঢুকিয়ে মোবাইল খোঁজার চেষ্টা করল, কিন্তু পেল না। মনে পড়ল তাড়াহুড়োয় মোবাইলটা ঘরেই রেখে এসেছে। সে মেহিনুরের দিকে তাকিয়ে বলল, মেহিনুর, আমার মোবাইলটা নিয়ে আসো তো। অন্য সময় হলে হয়তো মেহিনুর গম্ভীর মুখে কিছু একটা বলতো বা এহসানের কথার তোয়াক্কা করতো না, কিন্তু আজ সে আর এক মুহূর্ত দেরি করল না। দ্রুত ঘরে থেকে মোবাইলটা এনে এহসানের হাতে দিল। এহসান মোবাইল হাতে নিয়ে দ্রুত কাউকে কল দিল। কয়েক সেকেন্ডের মধ্যেই ওপাশ থেকে ফোন ধরার শব্দ হলো। জয়নাল, তাড়াতাড়ি গাড়ি বের কর, আমি বের হব। এই কথা বলেই সে মোবাইল আবার নিজের পাঞ্জাবির পকেটে রেখে দিল। এরপর মহিলার দিকে তাকিয়ে বলল, এখন ওই শোরের বাচ্চাটাকে কোথায় পাবো সেটা আপনি জানেন? মহিলা চোখ মুছে কাপা কণ্ঠে বললেন, পাবা বাবা। এই সময় শয়তানটা গ্রামের শেষ মাথার বাজারে বটগাছের নিচে বসে থাকে, স্কুল কলেজে যাওয়া আসা মেয়েদের দেখতে। এহসানের চোখ মুখে যেন আগুন জ্বলতে লাগলো। নিজের গায়ের চাদরটা ঠিক করতে করতে বলল, চলুন, আজই ওর শেষ দিন হবে ইনশাআল্লাহ। তার কণ্ঠে এক অদ্ভুত দৃঢ়তা, এক ভয়ঙ্কর প্রতিশোধের ঝলক ছিল। এই বলেই সে দ্রুত পা চালিয়ে বেরিয়ে গেল, আর মহিলা তার ঠিক পেছনেই ছুটলেন। মেহিনুর চুপচাপ দাঁড়িয়ে সব দেখছিল। এহসানের চোখে সে এক ভয়ঙ্কর প্রতিশোধের আগুন দেখতে পাচ্ছিল। আজ যদি সে ছেলেটাকে হাতে পায় তাহলে ওর নিকৃষ্ট মৃত্যু হবে, তা বলার আর অপেক্ষা রাখে না। দীর্ঘশ্বাস ফেলে সে ট্রেতে রাখা চায়ের কাপ তুলে নিল নিজের ভাবনার মধ্য থেকেই। এহসানের এঁটো চায়ের কাপে এক চুমুক নিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালো, কিন্তু মন পড়ে রইল এহসানের দিকে। কি করবে আল্লাহই জানে। এহসান গাড়ির সামনের সিটে বসে আছে, চোখে মুখে কঠিন রাগ ফুটে উঠেছে। তবুও নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে। জয়নাল নিঃশব্দে গাড়ি চালিয়ে যাচ্ছে। পেছনে বসা মহিলা চুপচাপ চোখ মুছছেন, মাঝে মাঝে ফুপিয়ে উঠছেন। একসময় গ্রামের শেষ মাথার বাজারের কাছাকাছি এসে পৌঁছালো তারা। বটগাছের কয়েক হাত দূরেই জয়নাল গাড়ি থামিয়ে দিল, কারণ শিকার সামনে। এহসান ধীর পায়ে নেমে পড়ে। চারপাশ একবার দেখে নিয়ে মহিলার দিকে তাকিয়ে বলল, নেমে আসুন, আর দেখিয়ে দিন কোথায় আছে ওই কুত্তার বাচ্চা। মহিলা গাড়ি থেকে নামলেন। কিছু মুহূর্ত এদিক ওদিক তাকালেন, তারপর আঙুল উঁচিয়ে কাপা গলায় বললেন, ওই দেখো বাবা, ওই যে ওই কুকুরটা। এহসান তার দৃষ্টি অনুসরণ করল। বটগাছের নিচে একটা বাইকে বসে থাকা এক যুবক সিগারেট হাতে নিয়ে আয়েশ করে টান দিচ্ছে। চোখে মুখে খারাপ হাসির ঝিলিক।
এহসান একদৃষ্টিতে তাকিয়ে রইল। চোখের সামনে শুধু একটা দৃশ্যই ভেসে উঠছে। লজ্জায়, দুঃখে, অপমানে আত্মহত্যা করা এক নিষ্পাপ মেয়ে আর তার মায়ের কান্না। সে ধীরে ধীরে নিজের চাদরটা টেনে অর্ধেক মুখ ঢেকে নিল। তারপর শান্ত গলায় মহিলার দিকে তাকিয়ে বলল, আপনি ওর সামনে যান, আমি আছি। মহিলা এহসানের চোখে ভয়ঙ্কর প্রতিশোধের ছায়া দেখলেন, কিন্তু আজ আর ভয় পেলেন না, বরং ভরসা পেলেন। সে ধীরে ধীরে হাঁটতে লাগলেন আর এহসান ঠিক তার পেছনেই। মহিলা থরথর করে কাঁপতে কাঁপতে এগিয়ে গেলেন ছেলেটার সামনে। এক মুহূর্ত সে কিছুই বুঝে উঠতে পারল না। তারপর তাচ্ছিল্যের হাসি ছড়িয়ে বলল, কিরে বুড়ি, তোর মেয়েকে যেমন মজা করে খেয়ে উপরে পাঠিয়েছি, তোকেও কি এবার পাঠাবো? তারপর সে এহসানের দিকে তাকিয়ে চোখ সরু করে বলল, এই মুখ ঢাকা, তুই কার সঙ্গে এসেছিস রে? তোর কোন বাপকে নিয়ে এসেছিস? আমি তোদের... ব্যাস, এরপর আর কিছুই বলতে পারল না সে। বিদ্যুৎ গতিতে এহসানের ডান হাত উঠে এলো আর সমস্ত শক্তি দিয়ে সে ছেলেটার বাগালে এমন এক থাপ্পড় কষালো যে দাঁতগুলো রক্তের সঙ্গে ছিটকে পড়ল। আকাশে বাতাসে যেন মুহূর্তেই গর্জন ছড়িয়ে পড়ল। ছেলেটা ঠিকভাবে দাঁড়িয়ে থাকতে পারল না। একপাশে টলমল করে লুটিয়ে পড়ল মাটিতে। মুখ থেকে গল গল করে রক্ত ঝরছে। এহসান তখন ধীরে ধীরে তার চাদর সরিয়ে নিল। মুখের উপর তীব্র রাগ ফুটে উঠল। ছেলেটার চোখ ছানা পড়া। এহসান তালুকদার? তার কণ্ঠে ভয়, আতঙ্ক আর মৃত্যুর ছায়া নেমে এলো। সে জানত তার কুকর্মের কথা এহসান শুনে ফেলেছে, আর তার মানে একটাই, মৃত্যু। সে ছটফট করে উঠে বসে, কোনোভাবে পালানোর চেষ্টা করে, কিন্তু না, তার হয়ে ওঠে না। এহসান আগ্নেয় দৃষ্টিতে তেড়ে এসে তার বুক বরাবর একটা প্রচণ্ড লাথি বসালো। ছেলেটা আবার মাটিতে পড়ে গেল। এবার দম ফেলারও ক্ষমতা নেই। উহ, আর আর পারছি না। সে অসহায়ের মতো ছটফট করছে। এহসানের চোখে একটু দয়া নেই, বরং আগুনের শিখার মতো জ্বলছে সেগুলো। তুই একটা জানোয়ার, নারীর সম্মান নষ্ট করেছিস, একটা নিষ্পাপ মেয়েকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিস। এ কথা বলেই সে ঝাঁপিয়ে পড়ে ছেলেটার চুল মুঠো করে ধরে টেনে তুলল। ছেলেটার চিৎকারে বাজারের বাতাস কাঁপিত হয়ে উঠল। এহসান তাকে মাটিতে টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগলো, আর পেছন ফিরে মহিলার দিকে তাকিয়ে বলল, মা, আপনি গাড়িতে উঠুন আর প্রস্তুত হন নিজের মেয়ের খুনির ভয়ঙ্কর মৃত্যুর সাক্ষী হওয়ার জন্য। মহিলা কোনো কথা বললেন না। চোখ বেয়ে অঝোর ধারায় জল গড়িয়ে পড়ছে। তবে এই কান্না ব্যথার নয়, এই কান্না প্রতিশোধের। গাড়ির দরজা খুলে মহিলা উঠে বসেন। চোখের জল ফোঁটায় ফোঁটায় পড়ছে, কিন্তু মুখে কোনো শব্দ নেই। এহসানও উঠে বসে, তবে ওর এক হাতে শক্ত করে চেপে আছে সেই জানোয়ারের চুল। গাড়ি ছুটতে শুরু করলো। ছেলেটার শরীর পুরো রাস্তার সঙ্গে লুটিয়ে গেল। বুক, মুখ, হাত পা ঘষে যেতে থাকলো মাটির সাথে। আমায় মাফ করে দিন, আমি ভুল করেছি, মাফ করে দিন প্লিজ। আমি আর কোনোদিন নারীর অসম্মান করব না, আল্লাহর দোহাই, মাফ করে দিন। ছেলেটা একটার পর একটা চিৎকার করছে, গলায় আর্তনাদ, কিন্তু এহসানের কানে সেই শব্দ পৌঁছায় না। তার চোখ বরফ শীতল, কঠিন। হাতের মুঠি আরও শক্ত হলো চুলের গোছার উপর। রাস্তার ছোট ছোট পাথর কাকড় ছেলেটার বুকের মাংসে ঢুকে যাচ্ছে। মুখ থেতলে যাচ্ছে। গ্রামের মানুষ রাস্তায় দাঁড়িয়ে দেখছে, কিন্তু কেউ কিছুই বলছে না। তারা জানে এহসান তালুকদার দোষ ছাড়া কাউকেই শাস্তি দেয় না। তালুকদার বাড়ির বিশাল লোহার গেট খুলে গেল। গাড়ি ঢুকতেই সঙ্গে সঙ্গে সেটি বন্ধ করে দেওয়া হলো। ছেলেটা তখন প্রায় আধমরা। শরীরের প্রতিটা হাড় বোধহয় চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। মুখ, থুতুনি থেতলে গেছে। বুকের মাংস কেটে রক্ত গলগল করে পড়ছে, তবুও সে নিস্তব্ধ হয়ে যায়নি। এখনো ফিসফিস করে বলছে, মাফ করে দিন, মাফ করে দিন সাহেব। বাড়ির সদর দরজার সামনে সব মহিলারা দাঁড়িয়ে আছে। ওদের চোখেও আতঙ্ক। সবাই জানে এহসান তালুকদার বিচার করবে,
তবে কেমন বিচার? এই একটাই প্রশ্ন মনে। তবে তারা শুধু প্রার্থনা করছে, ইয়া আল্লাহ, এহসান যেন ওকে বেশি শাস্তি না দিয়ে সহজেই মেরে ফেলে। কিন্তু মেহিনুরের মনে সেই চাওয়া নেই। সে চায় এহসান তাকে ভয়ঙ্কর শাস্তি দিক। একটা সহজ মৃত্যু না, একটা ভয়ঙ্কর মৃত্যু। এটাই ধর্ষকের একমাত্র বিচার। এহসান গাড়ি থেকে নেমেই সজোরে লাথি মেরে ছেলেটাকে মাটিতে ফেলে দেয়। ছেলেটি ধূপ করে পড়ে যায়, যন্ত্রণায় কুঁকড়ে ওঠে। এহসান তখন চোখ রাঙিয়ে জয়নালকে উদ্দেশ্য করে বলে, আমার হাতে দে। সঙ্গে সঙ্গে জয়নাল গাড়ির পেছন থেকে একটা চকচকে নতুন বাঁধানো কুড়াল বের করে এহসানের হাতে তুলে দেয়। তাজা ধাতব ফলার তীব্র ঝলকানিতে মুহূর্তেই কুড়ালের ধার বোঝা যায়। এহসান কুড়ালটি হাতে নিয়ে একবার তাকায় ফলার দিকে, তারপর শক্ত করে তার মুঠোয় চেপে ধরে। এরপর ধীরে ধীরে এগিয়ে আসে মাটিতে আধমরা অবস্থায় পড়ে থাকা ছেলেটির দিকে। এহসানের হাতে কুড়াল দেখে ছেলেটির গলা দিয়ে আতঙ্কে ফেটে আসে এক করুণ আর্তনাদ। ছেড়ে দিন আমায়, মারবেন না, দয়া করুন। এহসান দাঁতে দাঁত চেপে গর্জন করে ওঠে, নারীরা হয় মায়ের জাত, নারীরা হয় মমতাময়ী, তাদের সম্মান দিতে হয়, তাদের ভালোবাসতে হয়। তারা আল্লাহর এক অশেষ রহমত। একটু থেমে আরো গভীর ক্ষোভ নিয়ে বলে, আর তুই কি করেছিস? এক নারীর গর্ভ থেকে জন্ম নিয়ে অন্য এক নিষ্পাপ নারীর সম্মান হানি করেছিস, তাকে মেরে ফেলেছিস। তোর বাঁচার কোনো অধিকার নেই এই দুনিয়ায়। তুই একটা ধর্ষক, আর ধর্ষকের একটাই প্রাপ্য, সেটা হলো ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর মৃত্যু। এই বলে এহসান কুড়ালটি তুলে নেয় এবং পরক্ষণেই সজোরে আঘাত করে ছেলেটির পুরুষাঙ্গ বরাবর। মুহূর্তেই ছেলেটির মুখ থেকে বীভৎস আর্তনাদ বেরিয়ে আসে। এক ভয়াবহ রক্তাক্ত মৃত্যুতে সে ছটফট করতে করতে প্রাণ হারায়। কিন্তু তাতেও এহসান থামে না। তার চোখে প্রতিশোধের আগুন আরো দাউ দাউ করে জ্বলে ওঠে। সে ছেলেটির নিথর লাশের দুই হাত এক এক করে কেটে ফেলে। তারপর পাগলের মতো তার বুকে পেটে একের পর এক কোপ দিতে থাকে। চারপাশে রক্ত ছড়িয়ে পড়ে, মাটির রং লাল হয়ে যায়। কিন্তু এতে এহসানের কিছুই যায় আসে না। সে তার ক্ষোভ মেটাতে ব্যস্ত। তার মাথায় একটাই কথা, ধর্ষকের কোনো স্থান নেই দুনিয়ায়। এক সময় ধারাবাহিক আঘাতে ছেলেটির শরীরের মাংস ছিঁড়ে কলিজা বেরিয়ে আসে। স্পষ্ট দেখা যায় সেই ধুকপুক করতে থাকা কালচে লাল কলিজা। এহসান গভীর দৃষ্টিতে সেই কলিজার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর নিঃশ্বাস ফেলতে ফেলতে হাতে থাকা কুড়ালটিও ফেলে দেয়। ধীরে ধীরে হাত বাড়িয়ে ছেলেটির কলিজাখানা ছিঁড়ে টেনে বের করে আনে আর নিজের হাতে তুলে নেয়। এক মুহূর্ত সে নিথর হয়ে দাঁড়িয়ে থাকে। তারপর সেই কলিজাটি মুঠোর মধ্যে নিয়ে এগিয়ে যায় এক মহিলার দিকে, যিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে চলেছেন। তিনি সেই মা, যার নিষ্পাপ মেয়েটা এই দুশ্চরিত্র জানোয়ারের লালসার শিকার হয়েছিল। উনি এতটা ভয়ঙ্কর মৃত্যু দেখে, এতটা নির্মম শাস্তি দেখে আনন্দে কেঁদে ফেলেছেন। এমন শাস্তি দেখে যেন ওনার ভেতরের দহন কিছুটা প্রশমিত হয়েছে। এহসান মহিলার সামনে এসে সেই রক্তমাখা কলিজা উঁচিয়ে ধরে বলে, মা দেখুন, তৃপ্তি নিয়ে দেখুন, আপনার মেয়ের খুনির কলিজা। দেখুন মা, আমি আমার এক বোনের মৃত্যুর প্রতিশোধ নিয়েছি। দেখুন মা, এই কলিজা ভালো করে দেখুন, নিজের মনকে শান্তি দিন। মহিলা কথা বলতে পারে না, কান্নায় ভেঙে পড়ে এহসানের পায়ের উপর পড়ে। এহসান বিস্মিত হয়। সে দ্রুতই কলিজাটা ছুঁড়ে ফেলে দিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে ওনার সামনে। তখনই উনি থরথর করে কাঁপতে কাঁপতে বলে ওঠেন, তোমায় সালাম বাবা, তুমি যা করেছো তা আমার আপন ছেলেও করতো না। তুমি সত্যিকারের পুরুষ, তুমি এক সিংহ, তুমি সিংহের ন্যায়। ধন্য তোমার জননী, ধন্য যে ওনার গর্ভে তোমার মতো সিংহের জন্ম হয়েছে। আমি কৃতজ্ঞ বাবা, কৃতজ্ঞ, কিন্তু কিভাবে প্রকাশ করব খুঁজে পাচ্ছি না। এহসান গভীর দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে থাকে। তারপর ধীর গলায় বলে, পৃথিবীতে একজন নারী বাদে আমি সব নারীকে নিজের মা আর বোন মনে করি। একটু থেমে বলে,
তাই সেক্ষেত্রে আপনিও আমার মা, আর আপনার মেয়ে আমার বোন হয়। আমি আমার বোনের মৃত্যুর প্রতিশোধ নিয়েছি, এতে আপনি আমার প্রতি কেন কৃতজ্ঞ থাকবেন? বরং আমি আপনার প্রতি কৃতজ্ঞ যে আপনি আমার বোনের খুনিকে আমার সামনে এনে দাঁড় করিয়েছেন। এই কথা শুনে সেই মা আবারও কেঁদে ওঠেন, ঘৃণায়, আনন্দে, বেদনায়। সব অনুভূতি মিলেমিশে একাকার হয়ে যায়। এহসান দৃঢ় গলায় বলে, যে পুলিশ আপনাদের কেস নেয়নি তার নামটা বলে যান শুধু মা। দেখবেন কি অবস্থা করি আমি ওদের। মহিলা নিজের চোখ মুছে সোজা তাকিয়ে বলেন, ওনার নাম হামিন আহমেদ বাবা, তুমি ওকেও ছাড়িও না। এহসান গভীর শ্বাস নিল, যেন নিজের ভেতরের আগুনকে আরো প্রশমিত করছে প্রতিশোধের প্রতিজ্ঞায়। তারপর কঠিন কণ্ঠে বলল, চিন্তা করবেন না, ওকেই দুনিয়ায় আমি আর টিকতে দেব না ইনশাআল্লাহ। আপনি বাড়ি যান, আর আপনার ছোট মেয়েকে, আমার আরেক বোনকে বলুন নিশ্চিন্তে থাকতে। আজকের পর থেকে এই গ্রামে এমন কোনো জঘন্য কাজ আর হবে না ইনশাআল্লাহ। এই বলে এহসান উঠে দাঁড়ালো। চারপাশে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা নিজের লোকেদের দিকে তাকালো এক নজর রাগ নিয়ে, যারা ভয় আর অপরাধ বোধে কুঁকড়ে গেছে। কঠোর দৃষ্টিতে সবাইকে এক পলক দেখে নিয়ে সে গর্জে উঠে বলল, তোমাদেরকে আমি বাল ফালাইতে রাখছি নিজের আওতায়, যে একটা মেয়ে এই গ্রামে ধর্ষিত হলো আর তোমরা কিছুই জানতে পারলে না? একদিন বলেছিলাম না, যদি কোনো বখাটে ছেলেকে গ্রামে দেখো তবে হাত পা ভেঙে দেবে। আজ তোমাদের কারণেই এই দিনটা দেখতে হচ্ছে। ফের থেমে নিজেকে সামলিয়ে বলে, এরপর থেকে দিনে 4 জন, রাতে 4 জন, সবাই মিলে পুরো গ্রাম পাহারা দেবে, যেন আমার কোনো মা বোনের ইজ্জত আর কখনো হরণ না হয়। মনে থাকবে? সবাই মাথা নিচু করে সম্মতির ইঙ্গিত দিল। এহসান এবার গেটের দিকে এগিয়ে গেল, কারণ তাদের বাড়ির সামনে মাঠের মধ্যে সেখানে অপেক্ষা করছে গ্রামের বহু মানুষ। রক্তমাখা শরীরে এহসান যখন গেট পেরিয়ে সামনে গিয়ে দাঁড়ালো, তখন সবাই পথ ছেড়ে দিল, যেন সে এক যুদ্ধজয়ী যোদ্ধা। তার পেছন তার লোকজন আর সেই অসহায় মা, যিনি এবার বিজয়ের হাসি নিয়ে বাড়ির দিকে ফিরে যাচ্ছেন। এহসান রক্তমাখা শরীরে ধীরে ধীরে মাঠের মাঝখানে গিয়ে দাঁড়ায়। মুহূর্তেই পুরো গ্রামের মানুষ ভয় আর বিস্ময়ে একপাশে সরে গিয়ে গোল হয়ে দাঁড়ায়। সবার চোখে আতঙ্ক, কৌতূহল আর এক ধরনের সম্মান। রক্তের দাগে ভেজা জামার দিকে একবার তাকিয়ে এহসান মুখ তুলে চাইল। গভীর তীক্ষ্ণ দৃষ্টিতে সে গ্রামবাসীদের দিকে তাকিয়ে বলল, এটা কোনো ভালো মানুষের রক্ত নয়, এটা এক জানোয়ারের রক্ত, এক ধর্ষকের রক্ত। তার কণ্ঠের কঠোরতায় বাতাস কাঁপল। পুরো মাঠ নিস্তব্ধ হয়ে গেল। কিছুক্ষণ চুপচাপ থাকার পর গ্রামবাসীরা নিজেদের মধ্যে ফিসফিস করতে শুরু করলো। ও, এই জন্য মেরেছে? হ্যাঁ, ভালো করেছে। এখন মা বোনেরা অন্তত নিরাপদে থাকবে। এহসান এবার গর্জে উঠল, তার কণ্ঠে দৃঢ় প্রতিজ্ঞার গলা। খবরদার, এরপর থেকে যদি দেখি এই গ্রামের মাটিতে দাঁড়িয়ে কেউ আমার কোনো মা বোনের অসম্মান করেছে, তাহলে এক খোদার কসম, আমি এহসান তার কলিজা টেনে ছিঁড়ে আনতেও দুইবার ভাবব না। তাই গ্রামের যুবক ভাইরা সাবধান। তারপর একটু থেমে আবার বলল, আর শোনো, যদি এই গ্রামে কখনো কোনো মেয়ে বিপদে পড়ে, কেউ তাকে উত্ত্যক্ত করে, তাহলে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবে। একা না পারলে অন্যদের ডাকবে। আর যদি কারো সাহস না থাকে তাহলে সরাসরি আমার কাছে আসবে। তালুকদার বাড়ির দরজা সবসময় খোলা আছে তোমাদের জন্য। আজকের পর থেকে এই গ্রামে নারীর অসম্মান যেন আর কখনো না হয়। সে হাত উঁচিয়ে বলল, নারীরা আল্লাহর রহমত, তাদের সম্মান দিতে না পারলে মানুষ হওয়াই বৃথা। তাই সম্মান দিতে শেখো নারীকে। এবার পুরো গ্রাম যেন একসঙ্গে গর্জে উঠল, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আজ থেকে এই গ্রামে কখনোই কোনো নারীর অসম্মান হবে না। এহসান আবার বলল, আমার যুবক ভাইয়েরা, আমাদের বোনদের রক্ষা করা আমাদেরই দায়িত্ব। তাই চোখ কান সজাগ রাখো, অন্যায় দেখলেই ঝাঁপিয়ে পড়ো। গ্রামের যুবকেরা একসঙ্গে চিৎকার করে উঠল, ইনশাআল্লাহ,
ইনশাআল্লাহ। এহসান নিজের চাদর ঠিক করে যখন বাড়ির দিকে পা বাড়ায় তখনই ভিড়ের মাঝখান থেকে একটা মেয়ে এগিয়ে আসে। কলেজের পোশাকে মেয়েটি গলায় গভীর যন্ত্রণা নিয়ে বলে, আপনি আমার বিচার করবেন? তার কণ্ঠের দৃঢ়তায় এহসান থমকে দাঁড়ায়। সাথে সাথে পুরো গ্রাম নিস্তব্ধ হয়ে যায়। এহসান ধীরে ধীরে পেছনে ফিরে মেয়েটির দিকে তাকায়। গভীর দৃষ্টিতে তার দিকে চেয়ে বলে, কি বিচার বোন, বলো তুমি। মেয়েটি মাঠের চারদিকে একবার চোখ বুলিয়ে নেয়। চারপাশে হাজারো চোখ তার দিকে তাকিয়ে আছে। কিন্তু আজ সে ভয় পাবে না। আজ সে বাঁচবে অথবা মরে যাবে। কিন্তু আর চুপ থাকবে না। সে ধীরে ধীরে হাত তোলে। শাহাদাত আঙুল লক্ষ্য করে ইশারা করে এক যুবকের দিকে। তারপর এক মুহূর্ত চুপ থেকে হঠাৎই ডুকরে কেঁদে ওঠে। কাপা গলায় বলে, এই যে, এই আমার চাচাতো ভাই শিহাব। আমার বাবা মা মারা যাওয়ার পর আমি চাচার বাড়িতেই থাকি। আর প্রতি রাতেই নরপশু আমার ঘরে এসে আমাকে ধর্ষণ করে। শুধু সেই নয়, নিজের বন্ধুদেরও নিয়ে আসে। আমার শরীর বিক্রি করে টাকা কামায়। আমার চাচা কিছুই জানেন না, কিন্তু আমার চাচি, উনি তো নিজেই লোক এনে আমাকে ব্যবসার পণ্য বানিয়েছেন। মেয়েটির কণ্ঠস্বর পাথরের মতো শক্ত, চোখে জল নেই। কারণ সে এতদিনে কান্নার শক্তিও হারিয়ে ফেলেছে। তারপর সে চিৎকার করে ওঠে, আপনি এর বিচার করবেন? আমি এই আশায় এত বড় সত্যিটা বললাম, যাতে আপনি এদের ভয়ঙ্কর মৃত্যু দেন। আপনি মারবেন এদের? গ্রামের লোকেরা স্তব্ধ। কেউ কল্পনাও করতে পারেনি এত বড় সত্যি এতদিন গোপন ছিল। এদিকে মেয়েটি যখন শিহাবের দিকে আঙুল তোলে তখন ছেলেটি দৌড়ে পালাতে চেষ্টা করে, কিন্তু তার সেই সুযোগ হয় না। মুহূর্তের মধ্যেই গ্রামবাসীরা ঝাঁপিয়ে পড়ে আর তাকে ধরে ফেলে। তার চিৎকার শোনা যায়, কিন্তু কেউ করুণার দৃষ্টিও দেয় না। তার চাচিকেও টেনে বের করে আনা হয়। এহসান এবার কঠিন গলায় বলে, তুমি বিচার পাবে বোন, কঠিন বিচার। এমন বিচার যা দেখে অন্যরা কেঁপে উঠবে। তারপর গ্রামবাসীদের উদ্দেশ্যে বলে, এই নোংরা মহিলাকে অর্ধেক গলা পর্যন্ত মাটিতে পুঁতে দাও। তারপর মহিলারা শুধু তোমরাই, আমার নির্যাতিত বোনসহ পাথর নিক্ষেপ করে তার জীবন শেষ করবে। এরপর শিহাবের দিকে তাকিয়ে বলে, আর পুরুষেরা, এটাকেও মাটিতে পুঁতে ফেলো। তারপর যতক্ষণ না সে মরে ততক্ষণ পাথর মারো। এরপর লাশ বাজারের বড় গাছের সাথে ঝুলিয়ে দিও, যাতে আগামী 100 বছর এই গ্রামে আর কেউ এমন কাজ করার সাহস না পায়। তোমরা আছো বলে আমি আর এর বিচার নিজ হাতে নিলাম না। গ্রামের বুক কাঁপিয়ে মুহূর্তের মধ্যে ঝাঁপিয়ে পড়ল উত্তেজিত জনতা। রাগে ফেটে পড়া চোখ, কণ্ঠে তীব্র ধ্বনি। তাদের থামানোর ক্ষমতা কারোরই নেই। এহসানের কথায় নয়, এটাই এই গ্রামের অলঙ্ঘনীয় নিয়ম। কোনো পুরুষ যদি কোনো নারীকে অসম্মান করে তবে তার শাস্তি মৃত্যু। বড়দের কণ্ঠে এই কথার উচ্চারণ মানেই চূড়ান্ত আদেশ। বিচার চলতে দেরি হয় না। উন্মত্ত জনতা ফাঁসির দড়ি গাছের ডালে ঝুলিয়ে দেয়। বাতাস ভারী হয়ে ওঠে আতঙ্কে, পাখিরা যেন আর ডাকে না। আর যদি কোনো নারী পরকীয়ায় লিপ্ত হয় তবে অর্ধেক মাটিতে পুঁতে পাথর নিক্ষেপ। এ এক ভয়ঙ্কর শাস্তি। পাষাণ হৃদয়ের মানুষরাও পাথর হাতে নিলে রক্ত হিম হয়ে আসে। কিন্তু এই নিয়ম ভাঙার সাহস কার? আজও সেই নিষ্ঠুর বিচারের আয়োজন করা হয়েছে। ছেলে ও তার মা দুজনকেই পাশাপাশি মাটিতে পুঁতে ফেলা হয়েছে। শুধু মাথা দুটো বেরিয়ে আছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তাদের। চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষের চোখে কোনো মায়া নেই, শুধু কঠিন শাসনের প্রতিচ্ছবি। এহসান তাদের সামনে একটি চেয়ারে বসা। তার পাশে দাঁড়িয়ে আছে সেই মেয়ে যার জীবন এতদিন নরকের আগুনে পড়েছে। ওদের সামনে রাখা হয় পাথর, বড় ছোট শক্ত কঙ্কর। এহসান মেয়েটির দিকে পাথর এগিয়ে দিয়ে বলে, নাও, তুমি শুরু করো। মেয়েটি কাঁপা কাঁপা হাতে একটা পাথর তুলে নেয়। প্রথম পাথরটি তার হাত থেকে একটু ধীরে পড়ে, কিন্তু এরপর আর সে থামে না। পাগলের মতো একের পর এক পাথর ছুটতে থাকে। তার রাগ, তার ঘৃণা, তার সমস্ত যন্ত্রণা সে উগরে দেয় পাথরের আঘাতে। গ্রামের মহিলারাও যোগ দেয়।
তারা পাথর ছুঁড়ে মাটির নিচে থাকা সেই নারীকে শাস্তি দেয়। এদিকে গ্রামের পুরুষেরা শিহাবকে পাথরের আঘাতে থেতলে দেয়। ওরা চিৎকার করতে থাকে, আমাদের ভুল হয়েছে, মাফ করে দিন। কিন্তু এহসান বজ্রকণ্ঠে গর্জে ওঠে, নারীর অসম্মান যে করবে তার একটাই প্রাপ্য, যা হলো এমন ভয়ঙ্কর মৃত্যু। তোদের আরও কঠিন শাস্তি হওয়া উচিত ছিল, কিন্তু তাও তোদের দয়া করা হলো। তারপর মেয়েটির দিকে তাকিয়ে বলে, বোন, তুমি নিজের ক্ষোভ মেটাও, যত ইচ্ছে মারো, এই তোমার প্রতিশোধ। এহসান আর দাঁড়ায় না, সে ধীর পায়ে তালুকদার বাড়ির দিকে হাঁটতে থাকে। তার পেছনে তখনও পাথর পড়ার শব্দ, আর মাঝে মাঝে শোনা যায় এক ঝাঁক নারীর তৃপ্তির হাসি। শিহাব ও তার মা শেষবারের মতো চিৎকার করে ওঠে। তারপর সবকিছুই নিস্তব্ধ হয়ে যায়। সদর দরজার পর্দার আড়ালে দাঁড়িয়ে সব দেখছিল বাড়ির মহিলারা, কিন্তু কেউই খুব বেশি কষ্ট পাননি, বরং তাদের চোখে ছিল এক ধরনের প্রশান্তি। আজ এক পাপের অবসান হয়েছে। মেহিনুর এতক্ষণ চুপচাপ দেখছিল, কিন্তু যখন এহসান গেটের বাইরে চলে যায় তখন সে ধীর পায়ে উপরের ঘরে উঠে আসে। আজ এহসানকে খুন করতে দেখে তার একটু ভয় লাগেনি, একটু কষ্ট হয়নি, কারণ সে ছিল একজন ধর্ষক, আর ধর্ষকের একটাই শাস্তি, ভয়ঙ্কর মৃত্যু। মেহিনুর দ্রুত আলমারি খুলে এহসানের জন্য একটা লুঙ্গি, টাওয়াল আর মিসওয়াক বের করে। দীর্ঘশ্বাস ফেলে হাতের কাপড়গুলো একবার দেখে নেয়, তারপর ধীর পায়ে নিচে নেমে আসে। নিচে এসে দেখে মাদ্রাসা থেকে ফিরে বাচ্চারা এখন নাস্তার জন্য টেবিলে বসেছে। মেহিনুর একটু এগিয়ে যেতেই সবাই একসঙ্গে সালাম দেয়। আসসালামু আলাইকুম ছোট আম্মা, সে মৃদু হেসে জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল্লাহ, কেমন আছো তোমরা? সবাই একসঙ্গে বলে, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন? মেহিনুর মুচকি হেসে বলে, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তারপর নিজের হাতে থাকা লুঙ্গি আর টাওয়ালের দিকে একবার তাকিয়ে বাচ্চাদের উদ্দেশ্যে বলে, আচ্ছা, এগুলো কেউ একটু কষ্ট করে পুকুর ঘাটে রেখে আসবে? ইমরান কৌতূহল নিয়ে বলে, কেন ছোট আম্মা? মেহিনুর কিছুটা বিব্রত হয়ে পড়ে, এখানে আমেনা বেগমও আছেন। সে চুপ করে গেলে আমেনা বেগম নিজেই বলে ওঠেন, হ্যাঁ হ্যাঁ, বলো তো কেন? মেহিনুর লজ্জা গিলে নেয়, এরপর শান্ত কণ্ঠে বলে, তোমার ছোট আব্বা এখন গোসল করবেন, এর জন্য এগুলো রেখে আসো, নয়তো পরে এসে তাড়া দেবেন এগুলো দেওয়ার জন্য। এলিজার সাথে সাথেই বলে, ও আচ্ছা, তাহলে দাও, আমি রেখে আসছি। মেহিনুর কাপড়গুলো এলিজার হাতে তুলে দেয়। এলিজা এগুলো নিয়ে পুকুর ঘাটের দিকে হাঁটতে শুরু করে। পুকুর ঘাটে পৌঁছে সে জয়নালকে দেখে বলে, জয়নাল চাচ্চু, ছোট আব্বার গোসলের সব কিছু আমি পুকুর ঘাটে রেখে এসেছি, ছোট আম্মা পাঠিয়েছেন। জয়নাল মাথা নাড়িয়ে বলে, আচ্ছা আম্মা, আমি জানিয়ে দেব। এলিজা বাড়ির ভেতরে ফিরে যায়। এদিকে এহসান ধীরে ধীরে গেট দিয়ে প্রবেশ করে। চোখে পড়তেই দেখে জয়নাল মাটির ঘাস থেকে রক্ত পরিষ্কার করছে। এতক্ষণে লাশ নর্দমায় ফেলে দেওয়া হয়েছে। এহসান আদিশি কণ্ঠে বলে, জয়নাল, এদিকে আয়, এটা অন্য কেউ করে নেবে। জয়নাল হাতের ব্রাশ অন্য একজনের হাতে দিয়ে এহসানের দিকে এগিয়ে আসে আর বলে, জি ভাইজান, বলুন। এহসান একটু থেমে বলে, হাসিবকে ফোন দিয়েছিস? জয়নাল মাথা নাড়িয়ে বলে, ও ভাইজান, হাসিব রফিকরে মাইরা তার কলিজা ছিঁড়িয়া লাশ এক জঙ্গলে জ্বালাই দিছে। এহসান মৃদু হেসে বলে, যাক, শান্তি পেলাম। তুই এক কাজ কর তো, তৈরি হ, আজ অফিসে সুইডেন থেকে কয়েকজন আসবে, তাদের সাথে বোর্ড মিটিং আছে, তো আমি আর তুই গিয়ে মিটিংটা সেরে আসি। আচ্ছা ভাইজান। এহসান তখন গম্ভীর গলায় বলে, বাইরে থেকে কাউকে ডেকে বল আমার গোসলের কাপড় দিয়ে যেতে, পুকুরেই ডুবিয়ে এই হারাম রক্ত পরিষ্কার করতে হবে। জয়নাল তখন উচ্ছ্বাস নিয়ে বলে, ভাইজান, আফনের কাপড় তো পুকুর পাড়ে আফনের বেগম পাঠাইয়া দিছে,
এহসান ভ্রু কুঁচকে বলে, আমার বেগম পাঠিয়েছে। জি ভাইজান, এলিজা আম্মায় আমারে কইছে। এহসান মৃদু হাসে। ধীরে ধীরে সামনে হাঁটতে থাকে। তার মনে একটা তৃপ্তির অনুভূতি কাজ করে। তার বেগম তার কথাটা অন্তত একবার হলেও ভাবল। এটাই তো অনেক। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। এদিকে মেহিনুর বাচ্চাদের নাস্তা করিয়ে উপরের ঘরে চলে আসে। উদ্দেশ্য সবকিছু গুছিয়ে ফেলা। আজকের সকাল ছিল রক্তাক্ত, কিন্তু তারপরও এক ধরনের প্রশান্তি ছড়িয়ে আছে বাতাসে। বাড়ির উঠোনের রক্তের শেষ চিহ্নটাও মুছে ফেলা হবে। তারপর শুরু হবে আর একটা দিন, যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে আর অপরাধীদের জন্য কোনো করুণা নেই। মেহিনুর ঘরে ঢুকে দ্রুত ঘর গোছাতে ব্যস্ত হয়ে পড়ে। ঠিক তখনই দরজা ঠেলে এহসান ভেতরে প্রবেশ করে, কিন্তু মেহিনুর তা টের পায় না। কারণ এহসান সোফার কক্ষে দাঁড়িয়ে আর মেহিনুর ব্যস্ত বিছানার চাদর ঠিক করতে। পরিপাটি চাদর গোছাতে গোছাতেই হঠাৎ মেহিনুর অনুভব করে কেউ একজন ধীর পায়ে তার দিকে এগিয়ে আসছে। সে টের পেলেও মুখ তোলে না, কারণ সে জানে তার চোখ খুব বেশি বেপরোয়া। যদি একবার এহসানের দিকে তাকায় তো সেই চোখ সে ফেরাতে পারবে না। তাই নিজের মনকে বোঝায় সে কিছুই টের পায়নি, শুধু ব্যস্ততার অজুহাতে চোখ নামিয়ে চুপচাপ কাজ করতে থাকে। কিন্তু এহসান কি এত সহজে তাকে ছেড়ে দেবে? পর্দা সরিয়ে সে ধীরে ধীরে এগিয়ে আসে। কাঁধে ঝুলে থাকা সাদা তোয়ালে থেকে এখনো ফোঁটা ফোঁটা পানি পড়ছে। পরনে স্বাভাবিক লুঙ্গি চুলের ভেজা ভাঁজগুলো থেকে সৌরভ ছড়িয়ে পড়ছে। একদম মেহিনুরের পাশে দাঁড়িয়ে এহসান নিজের চুল মুছতে থাকে, আর সেই চুলের ভেজা পানি এসে পড়তে থাকে মেহিনুরের কাঁধে। এহসানের শরীর থেকে ভেসে আসা সুগন্ধ এক প্রকার তীব্র ধাক্কা দেয় মেহিনুরের মনে। তার হৃৎপিণ্ড দ্রুত লাফিয়ে ওঠে। হাতের কাজও কেন জানি এলোমেলো হয়ে যেতে চায়। পানি পড়ার অনুভূতিতে চমকে উঠে বিরক্ত নিয়ে মেহিনুর মুখ তুলে বলে, কি সমস্যা আপনার? এমন করছেন কেন? এহসান ম্লান হেসে নিজের কাঁধের তোয়ালেটা বিছানায় ছুঁড়ে দেয়। অতঃপর কোনো পূর্ব সতর্কতা ছাড়াই হাত বাড়িয়ে মেহিনুরের কোমর জাপটে ধরে নিজের বুকের সাথে শক্ত করে টেনে নেয়। মেহিনুর হতবম্ব হয়ে যায়। সাধারণত এই মুহূর্তে তার প্রচণ্ড রাগ বা ঘৃণা হওয়ার কথা ছিল, কিন্তু কেন যেন রাগ হচ্ছে না, বরং এক ধরনের অদ্ভুত অনুভূতি মনের গহীনে ঢেউ তুলছে নিজ মনে। লজ্জায় শরীর কাঁপতে থাকে। মনে হয় যেনই লজ্জায় সে মাটির সাথে মিশে যাবে। এহসান মেহিনুরের চোখের গভীরে চেয়ে বলে, সমস্যার কথা আর কী বা বলবো জান, প্রথম সমস্যাটাই তো তুমি। মেহিনুর বিস্ময়ে তাকিয়ে বলে, আমি? এহসান এক হাত দিয়ে মেহিনুরের মাথার ওড়না আলতো করে সরাতে সরাতে ফিসফিসিয়ে বলে, হ্যাঁ তুমি। কারণ আমি এহসান সব সামলাতে পারি, কিন্তু বিশ্বাস করো বেগম, তোমায় দেখার তৃষ্ণা আমি মেটাতে পারি না, আর না পারি সামলাতে। মেহিনুর দ্রুত এহসানের হাত জাপটে ধরে। কি করছেন? ওড়না সরাচ্ছেন কেন? এহসান মৃদু হেসে তার হাত সরিয়ে দিয়ে ওড়নাটা সরিয়ে ফেলে। এরপর মৃদু স্বরে বলে, তোমার চুলে মুখ ডুবিয়ে দেব বলে। এই বলেই বিদ্যুতের গতিতে মেহিনুরের খোপা খুলে দেয়। মুহূর্তেই ঘন দীর্ঘ কালো চুল মেহিনুরের পিঠে ছড়িয়ে পড়ে। এহসান তার বাহুতে মেহিনুরকে শক্ত করে ধরে পেছন ফিরিয়ে নেয়, আর নিজে পেছন থেকে জড়িয়ে ধরে তার গালে নিজের থুতুনি রেখে। মেহিনুরের পুরো শরীর কেঁপে ওঠে। মনে হচ্ছে তার প্রাণটাই বুঝি বেরিয়ে যাবে। এহসান সেই কাঁপুনি টের পেয়ে মুচকি হেসে ফিসফিসিয়ে বলে, জান, তুমি যদি এভাবে আমার এতটুকু স্পর্শে কাঁপতে থাকো, তাহলে আমি বাচ্চার বাপ হব কবে? মেহিনুরের লজ্জায় শ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম। সে জোরে জোরে শ্বাস টেনে নিজেকে সামলাতে চেষ্টা করে। তারপর অস্পষ্ট কণ্ঠে বলে, ছাড়ুন, অসভ্য কোথাকার, ছাড়ুন বলছি। এহসান মেহিনুরকে আরও শক্ত করে জড়িয়ে ধরে হেসে বলে, বউয়ের সাথে অসভ্যতা না করে কি পাড়ার লোকের সাথে করব আমি অসভ্যতামি, আমার বোকা নারী?
মেহিনুর এহসানের নিজের কোমরে পেঁচিয়ে শক্ত করে বাঁধা দুই হাত খামচে ধরে বলে, ছাড়ুন বলছি। কিন্তু এরপর আর কিছু বলার সুযোগ সে পায় না, কারণ পর মুহূর্তে এহসান নিজের উষ্ণ ঠোঁট ডুবিয়ে দেয় মেহিনুরের ঘাড়ে। মেহিনুর স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, তার শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত বয়ে যায়। এহসানের খোঁচা খোঁচা দাড়ি তার ঘাড়ে বিচ্ছে তীক্ষ্ণ সূচের মতো। এহসান ধীরে ধীরে মুখ তুলে নিয়ে মেহিনুরের চুলের মধ্যে মুখ গুজে দেয়। গভীর নিঃশ্বাস নেয়, যেন সেই চুলের সুগন্ধ তার সমস্ত অস্তিত্বে ছড়িয়ে দিতে চায়। তারপর মৃদু তীব্র আবেগ মেশানো গলায় ফিসফিসিয়ে বলে, তোমার এই চুলের ঘ্রাণ পাগল করে দেয় আমায়। তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে তোমার প্রতি থাকা আমার ভালোবাসার অনুভূতি। মেহিনুর পাথর হয়ে দাঁড়িয়ে থাকে, কিছু বলতেও পারছে না, নড়াচড়াও করতে পারছে না, যেন সময় থেমে গেছে। এহসান নিজের মুখ মেহিনুরের গলার দিকে এগিয়ে নিয়ে আসে, আর মেহিনুরের গালার গলায় নিজের নাক ঠেকিয়ে নেয়। এতে মেহিনুর বিদ্যুতের আঘাত পাওয়ার মতো কেঁপে ওঠে। এহসান মেহিনুরকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বলে, ভীষণ ভালোবাসি তোমায়, ভীষণ, আমার স্নিগ্ধ ফুল, ভীষণ ভালোবাসি। মেহিনুর মুখ খোলে, তবে তাচ্ছিল্যের সাথে বলে, জোর করে যা ভালোবাসার বেশি নিন এই 2 দিনের দুনিয়ায়, আখিরাতে তো আর পারবেন না আমায় ভালোবাসতে, জোর করে নিজের কাছে রেখে দিতে। এহসান মৃদু হেসে নিজেকে সামলিয়ে বলে, ওহে আমার বোকা নারী, তোমায় আমি দুনিয়াতেও চাই, আখিরাতেও চাই, চিরন্তন নয়। তোমায় আমি নিজের করে চিরস্থায়ী চাই। মেহিনুর তাচ্ছিল্য করে বলে, দুনিয়ায় নিজের জোর খাটিয়ে পেয়ে গেছেন, কিন্তু আখিরাতে তো আর জোর খাটাতে পারবেন না। এহসান তার গাল থেকে মুখ সরিয়ে নিজের মুখ মেহিনুরের ঘাড়ে গুজে দিয়ে বলে, তোমায় আমি দুনিয়ায় নিজের জোর খাটিয়ে নয়, আল্লাহর কাছে ভিক্ষা চেয়ে নিয়েছি। জোর একমাত্র আল্লাহর কাছে আছে, আর কারো নয়। আল্লাহ আমার প্রতি দয়া করেছেন বলেই আমি এহসান তোমায় নিজের করে পেয়েছি, তাই আখিরাতেও না হয় আমি আমার মাবুদের কাছে তোমায় ভিক্ষা চেয়ে নেব। মেহিনুর স্তব্ধ হয়ে যায়, কিছুই বলতে পারে না। এমন কথার উত্তর আর কী বা দেবে। এহসান তাকে ছেড়ে দিয়ে নিজের দিকে ঘুরিয়ে নেয়, তারপর নিজের ঠোঁট মেহিনুরের কপালে স্পর্শ করায়, আর তার মুখশ্রীর প্রতি এক প্রেমময় অনুভব করিয়ে দেয়। মেহিনুর বারবার কেঁপে ওঠে, তবে তার কিছু বলার উপায় নেই। সে চুপচাপ দাঁড়িয়ে থাকে। সে একটু হলেও অনুভব করে এহসান তাকে ভীষণ ভালোবাসে। এহসান মেহিনুরকে নিজের বক্ষে আঁকড়ে ধরে নেয়, তারপর তার পিঠে হাত বুলিয়ে দিয়ে বলে, হয়তো তুমি আমায় ভীষণ ঘৃণা করো, ভীষণ, তবে এতেও আমার শান্তি, কারণ আমার শুধু তোমায় লাগবে। এবার তুমি আমায় ভালোবাসো অথবা ঘৃণা করো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি শুধু তোমায় চাই, শুধু তোমায়। শান্তিতে বাঁচার জন্য হলেও তোমায় চাই। এহসান এরপর মেহিনুরকে ছেড়ে দেয়, কারণ তাকে অফিসে যেতে হবে, অনেক দেরি হয়ে যাচ্ছে। মেহিনুর কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। এহসান বলে, আমার জন্য খাবার নিয়ে এসো, আমি বের হব, আর আমার স্যুটকোট এসব বের করে দিয়ে যাও। মেহিনুর তেরামি করে বলে, আপনার স্যুট আমি কেন বের করব? আপনার কাজ আমি কেন করব? এহসান ধমক দিয়ে বলে, কারণ তুই আমার বউ হস, আমার কাজ তুই করবি না তো কি পাড়ার লোক করবে? বেয়াদব নারী, একটু আদবে এলি না। ব্যাস। মেহিনুরের মনটা বিষাদে ভরে ওঠে। এহসান কেন ধমক দিল? তাও কিছুটা সাহস নিয়ে বলল, আমি করব, আপনার সব কথা শুনব, তবে আমায়। এহসান বুঝে যায় মেহিনুর কি বলতে চায়, তাই ধমক দিয়ে বলে, খবরদার, এখন যদি বলিস হাসপাতালে নিয়ে যেতে তো তোর একদিন কি আমার একদিন। এহসানের এমন ধমক শুনে মেহিনুরের মুখে অন্ধকার নেমে আসে, আর নিচু গলায় বলে, একটাবার নিয়ে যান না, আমি সত্যি বলছি, আপনার সাথে যাব আর আপনার সাথেই চলে আসব। এহসান তাচ্ছিল্য করে বলে, হ্যাঁ, নিয়ে যাব তোমায় আমি, আর গিয়ে আমার থেকে চলে যাওয়ার ধান্দা করবে তুমি।
এসব হবে না আমার বাচ্চার মা। যাও, তাড়াতাড়ি কাপড় চোপড় বের করো গিয়ে। আমার স্যুটগুলো বের করে দাও তো দেখি। মেহিনুরের ভীষণ রাগ হয়, তাই দাঁত চেপে বলে, দেখবেন, দেখে নিন আপনি। আমায় ভালোবাসেন না? বলেছেন তো ভালোবাসেন। এটা যদি সত্যি হয় তবে দেখে নিন একদিন আমিও আমার আব্বার মতো আধমরা হয়ে হাসপাতালে পড়ে থাকব। আর আপনি আমায় দেখতে ছটফট করবেন, কিন্তু আফসোস পারবেন না দেখতে। যেমন আমায় দিচ্ছেন না দেখার সুযোগ। মেহিনুরের এমন কথা মুখ থেকে বের করতে দেরি হয়, তবে ঠাস করে এহসান তার গালে থাপ্পড় বসিয়ে দিতে দেরি করে না। এহসানের থাপ্পড় খেয়ে মেহিনুরের পৃথিবী যেন ঘুরতে থাকে। মনে হয় ঘরের দেয়ালগুলো ধসে পড়বে এবং মেহিনুর পড়ে যাবে। ঠিক তখনই এহসান তার বাহু চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে, খারাপের বাচ্চা, যদি এমন কথার মুখ দিয়ে বের করেছিস তো আমি তোকে নিজে আত্মরা করে দেব। সাহস হয় কি করে তোর এত বড় কথা বলার? জিভ কেটে ফেলবো। আর যদি এমন বাণী আমি শুনি। মেহিনুর নিজেকে সামলাতে চেষ্টা করে, কিন্তু তার চোখ থেকে অশ্রু ঝরে পড়ে। সে টিপে টিপে চোখের পানি মুছে বলে, একটা কথার জন্য মারলেন? এহসান মেহিনুরের থুতুনি আলতো করে ধরে গম্ভীরভাবে বলে, হ্যাঁ মারলাম। তোর অভ্যেসে তুই মার খেয়েছিস, আমার কিছুই করার নেই। যা গিয়ে খাবার নিয়ে আয়। এই বলে এহসান মেহিনুরকে ছেড়ে না দিয়ে নিজের ঠোঁট ডুবিয়ে দেয় মেহিনুরের সেই গালে, যেই গালে সে থাপ্পড় মেরেছিল। বারবার কয়েকবার গভীরভাবে নিজের ঠোঁট ছুঁয়ে এহসান মেহিনুরের গালকে স্পর্শ করে। তারপর মেহিনুরকে ছেড়ে দিয়ে বলে, খাবার নিয়ে আয়। মেহিনুর আর এক মুহূর্ত দেরি করে না। বিলাইয়ের মতো চোখের জল চুপি চুপি মুছে ঘর থেকে বেরিয়ে যায়। উদ্দেশ্য এহসানের জন্য খাবার নিয়ে আসা। এহসান মেহিনুরের চলে যাওয়ার পর দীর্ঘশ্বাস ফেলে বলে, তোমায় যে কি করে সামলাই একমাত্র আল্লাহই জানেন। এই বলে সে কাপড় রাখার কক্ষে প্রবেশ করে। উদ্দেশ্য অফিসে যাওয়ার প্রস্তুতি নেওয়া। মেহিনুর কিছুক্ষণ পর খাবার নিয়ে আসে। কক্ষে এসে দেখে এহসান বেরিয়ে আসছে কাপড় রাখার কক্ষ থেকে। মেহিনুর এক নজর তাকায় এহসানের পানে, যার পরনে আজ সবসময়ের মতো পাঞ্জাবি পায়জামা নয়, বরং তার পরনে একটা কালো রঙের স্যুট, সাদা শার্ট আর সাথে ম্যাচিং কালো টাই। তার স্যুটের কাঁধ ম্যানফিট ডিজাইনে কাটানো, পুরোপুরি পলিশ করা লেদার জুতো এবং হাতের তালুতে একটা সিলভার ওয়াচও রয়েছে। তার উপর একটা সিল্কের কালো স্যুটকোট, যা নিখুঁতভাবে পরা। তার স্যুটের পকেটে একটা ছোট লাল সিল্কের হ্যান্ডকারচিপ সাবধানে রাখা। মেহিনুর নিজের চোখকে সামলিয়ে নেয়, নয়তো এই এহসান তালুকদারের ভয়ঙ্কর সৌন্দর্যকে দেখে না আবার নিজের চোখই নষ্ট করে ফেলে। দীর্ঘশ্বাস ফেলে সোফার সামনে রাখা টেবিলে খাবার রেখে এহসানকে উদ্দেশ্য করে বলে, এই নিন, খাবার খেয়ে নিন। এই বলে মেহিনুর বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়। এহসান মেহিনুরের দিকে তাকিয়ে এগিয়ে আসতে আসতে বলে, এখানে দাঁড়া। মেহিনুর থমকে দাঁড়িয়ে বলে, কি হয়েছে? এহসান তার সামনে এসে দাঁড়ায় আর মেহিনুরের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। এহসান সোফায় গিয়ে বসে। মেহিনুর কাছে যাওয়ার সাথে সাথে তার শরীরে সেই মারাত্মক ঘ্রাণ মেহিনুরের নাকে এসে লাগে। মেহিনুর চোখ বন্ধ করে এক মুহূর্তের জন্য সেই ঘ্রাণ অনুভব করতে থাকে। এক মুহূর্ত, দুই মুহূর্ত, এরপর এহসান মেহিনুরের দিকে তাকিয়ে বলল, আজ থেকে একমাত্র আমি যখন টেবিলে বসে খাবো তখনই নিজ হাতে খাবো। আর যদি নিজের ঘরে বসে খাই তোকে খাইয়ে দিতে হবে। তাই এখন বেয়াদবি না করে একজন ভালো বেগমের মতো স্বামীর সেবা কর। মেহিনুরের গায়ে ফোসকা পড়ে যায়। এক প্রকার এহসানের এমন নবাবী আবদার শুনে দাঁতের দাঁত চেপে বলে, আমি পারবো না খাইয়ে দিতে। এহসান ওর এমন কড়া কথা শুনে ধমকের সুরে বলে, আর একটা দ্যাড়া কথা বললে এখন খাবার না খেয়ে তোকে খেয়ে নেব কাঁচা কাঁচা। বেয়াদব বান্দি, খাবার মুখে তুলে দে। মেহিনুর কটমট করে তাকিয়ে ওর পানে খাবারের প্লেট হাতে তুলে নেয়। তার হাতের চুড়ি বারবার কাচের প্লেটের সাথে ধাক্কা খাচ্ছে।
যা থেকে হালকা শব্দ হচ্ছে। এহসান চোখ বন্ধ করে সেই শব্দ উপভোগ করে। আজ তার বেগমকে নিজের বেগম মনে হচ্ছে। মেহিনুর এক টুকরো রুটি তরকারির সাথে মিশিয়ে এহসানের দিকে বাড়ালে এহসান মুখ খুলে তার নিজের মুখে তুলে নেয়। মেহিনুর বিরক্তি নিয়ে বলে, দয়া করে তাড়াতাড়ি গিলে নিন। আপনার মতো আমার রয়ে শুয়ে দিন যাচ্ছে না যে আপনাকে সারাদিন শুধু খাওয়াতে খাওয়াতেই কাটিয়ে দেব। এহসান মেহিনুরের দিকে তাকিয়ে বলে, তোর এই বেয়াদবি নিয়ে আমি ভীষণ চিন্তায় আছি। পরে আবার তোর মতো বেয়াদব না হয়ে যায় আমার বাচ্চা কাচ্চাগুলো। ভীষণ চিন্তায় ভুগছি আমি, ভীষণ। মেহিনুর দাঁত চেপে বলে, কথায় কথায় বাচ্চা বাচ্চা করেন কেন? আর আপনি বাচ্চা পেলেন কোথা থেকে? কাল ভাইজানদেরকেও মিথ্যা বললেন কেন? এত খারাপ কেন আপনি? এহসান মৃদু হেসে বলে, আজ নয়তো কাল তুই আমার বাচ্চার মা হবি, তার আগেই চিন্তা মাথায় নিয়ে নিলাম। এখন তুই আমায় খারাপ বল আর ভালো। মেহিনুর রাগে ফুঁসে উঠে বলে, এমন স্বপ্ন কখনোই বাস্তব হবে না এহসান তালুকদার। আপনি সারা জীবন নির্বংশই থাকবেন, নির্বংশ। যদি আমায় নিজের বাচ্চার মা বানাতে চান তো। এহসান মৃদু হেসে বলে, চুপ থাক বেয়াদব বান্দি। দেখে নিস, তুই হবি আমার বাচ্চার জন্মদাত্রী জননী। মেহিনুর এহসানের মুখে খাবার পরে দিয়ে বলে, এই অসভ্য, জবান দিয়ে দয়া করে আর কোনো বাণী বের করবেন না। দয়া করে মাফ করুন। নাউজুবিল্লাহ মাবুদ, তুমি আশ্রয় দাও আমায়। এহসান হাসতে হাসতে বলে, আচ্ছা, আর কিছু বলবো না, রাতে এসে বলবো। এখন যাওয়ার সময় হয়ে এসেছে, পানিটা খাইয়ে দে। মেহিনুর বিরক্তি নিয়ে বলে, হাতে কি গজব পড়েছে যে পানিও আমাকে খাইয়ে দিতে হবে? এহসান ভেবে চিনতে বলে, হ্যাঁ দিতে হবে। আর গজব আমার হাতে না পড়লেও তোর জবানে একদিন ঠিকই পড়বে। এই যে কথাবার্তা বলিস এই জবান দিয়ে। মেহিনুর এহসানের দিকে পানির গ্লাস এগিয়ে দেয়, ওর ঠোঁটে গ্লাস ঠেকিয়ে দেয়। এহসান নিজ হাতে পানির গ্লাস তুলে নিয়ে বিসমিল্লা বলে 3 বারে পানি খেয়ে নেয়। পানির গ্লাস টেবিলে রাখতেই মেহিনুর নিজের হাতের প্লেট টেবিলের উপর রেখে বাঁ হাত দিয়ে নিজের ওড়না দিয়ে এহসানের মুখ মুছে দেয়। কারণ সে জানে এখন যদি সে ওর মুখ মুছে না দেয় তাহলে সে ঠিকই কয়েকটা অসভ্য কথা বলে মুখ মুছিয়ে নেবে। মেহিনুর দীর্ঘশ্বাস ফেলে বলে, এবার দয়া করে যেদিকে যাওয়ার সেদিকে চলে যান। আপনার যন্ত্রণা আমি আর নিতে পারছি না। কিন্তু এহসান যায় না, উল্টো বসে থেকে তাকে আদেশ করে, এই প্লেটে যে অবশিষ্ট খাবার রয়েছে তা চুপচাপ খেয়ে নে। মেহিনুর অবাক হয়ে ওর দিকে তাকিয়ে বলে, কেন? আমি এখন কেন খাবো? আপনার এটো খাবার এটা। এহসান হালকা এগিয়ে এসে মেহিনুরের কাঁধে নিজের হাত রাখে। আমি জানি মহারানী, আপনি সকাল থেকে কিছুই খাননি, তাই চুপচাপ খেয়ে নিন। আর স্বামীর এটো খেলে ভালোবাসা বাড়ে, তাই তাড়াতাড়ি খেয়ে নিন, নয়তো আমি আমার মতো করে চেষ্টা করব। মেহিনুর আর কিছু না বলে এক পলক দাঁত চেপে এহসানের পানে তাকিয়ে তারপর আবার সোফায় বসে পড়ে। নিজের মুখে খাবার নিয়ে নেয়। এহসান মেহিনুরের পাশে বসে থাকে যতক্ষণ না সে খাবার খায়। মেহিনুরের খিদে পেয়েছে, কিন্তু কেন জানি কিছুই খেতে ইচ্ছে হয় না। মনে অশান্তি থাকলে শান্তিতে খাওয়া যায় না, মেহিনুর সেটা জানে। অনেক কষ্টে কয়েক টুকরো রুটি গিলে তারপর পানি খেয়ে নেয়। এহসান দেখে বলে, এত কম খেলে হবে? তুমি যদি এত কম খাও তাহলে তুমি চলবে কি করে? আর আমার বাচ্চা চলবে কি করে? মেহিনুরের কান পচে যাচ্ছে এহসানের কথা শুনতে শুনতে, কিন্তু তাও সে কিছুই বলে না। জানে যদি কিছু বলে এহসান আবার তেড়ামি শুরু করবে, তাই চুপচাপ উঠে যায়। মেহিনুর উঠে দাঁড়াতেই এহসানও উঠে দাঁড়ায়। মেহিনুর যখন চলে যাবে তখনই এহসান তার হাত দিয়ে মেহিনুরের বাহু পেছন থেকে ধরে ওকে আটকে নেয়। মেহিনুর বিস্ময়ে ঘাড় ঘুরিয়ে তাকায় ওর পানে। তখনই এহসান ওর গালে আলতো হাতে স্পর্শ করে। তারপর নিজের মুখ মেহিনুরের দিকে এগিয়ে নিয়ে ওর কপালে নিজের ঠোঁট ছোঁয়ায় গভীরভাবে কয়েকবার।
এরপর কপাল থেকে মুখ তুলে মেহিনুরের চোখের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে ওর গালে হাত রেখে নিজের বৃদ্ধাঙ্গুল দিয়ে স্পর্শ করতে করতে বলে, যেমন শান্ত আছো তেমনই থেকো। আমি আসার আগ অবধি কোনো চালাকি করো না বেগম। যদি এমন কিছু করো তবে বুঝতেই পারছো এর ফল কতটা ভয়ঙ্কর হবে। মেহিনুর কিছু বলে না, শুধু একদৃষ্টিতে তাকিয়ে থাকে এহসানের দিকে। এই পুরুষের জন্যই আজ তার বাবা চাচারা হাসপাতালে পড়ে আছে, আব্বা আধমরা, অথচ সেই পাপিষ্ঠ পুরুষের অধীনে দাঁড়িয়ে আছে। এক অদ্ভুত অনুভূতি তাকে ঘিরে রেখেছে। আজ আর ঘৃণা লাগছে না, তবে ভালোও লাগছে না। সব কিছু যেন গুলিয়ে যাচ্ছে, নিজের মধ্যে নিজেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মেহিনুর এহসানের দিকে অপলকভাবে তাকিয়ে সব ভাবনায় ডুবে থাকে। এহসান তার নারীর চোখে সেই দৃষ্টি আজ আবারও দেখতে পায়, যা সে সেদিন ছাদে পেয়েছিল, আজও আবার পেয়ে গেল। ভয়ঙ্কর সুন্দর তার নারীর এই দৃষ্টি। এহসান মেহিনুরের চোখের দিকে তাকিয়ে নেশাগ্রস্ত গলায় বলে, আমার পাপিষ্ট অন্তর অব্দি ঝলসে দিয়েছে তোমারই আখি জোড়া। মেহিনুর এহসানের কথায় নিজের ভাবনায় ডুবে থাকে। পরে থতমত খেয়ে বলে, ছাড়ুন বলছি, নিচে যেতে হবে। এহসান মুচকি হেসে মেহিনুরকে ছেড়ে দেয়। তারপর দুজনেই হাঁটা ধরে নিচের দিকে। নিচে এসে মেহিনুর কোনো দিকে না তাকিয়ে রান্নাঘরে চলে যায়। আর এহসান এনিসা বেগমের থেকে বিদায় নিয়ে জয়নালকে সঙ্গে করে বেরিয়ে পড়ে।